আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো, হ্যালো। স্যার আমাকে আপনি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, মাহমুদ, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আমি শুনতে পাচ্ছি স্যার, পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি জাস্ট এই যে স্ক্রিনটার থেকে যখন ইয়েতে চলে গেছি, তখন শুনতে পাচ্ছিলাম না। এখন কি তুমি শুনতে স্যার পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, আমরা তো এখন লাইভে আসছি। উম জি স্যার, জি স্যার, লাইভ শুনছি স্যার। ওকে, গ্রেট। তাহলে আমাদের লাইভে যারা আসছে মানে তাদের একটু বিল্ট আপ হওয়ার সময় দেই। এই ফাঁকে আমরা একটু কুশলাদি বিনিময় করে নিই। জি স্যার। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। ভালো আছি। পাশাপাশি হচ্ছে যে অনেকদিন ধরে আমার যারা আ আ আম আ মানে Facebook ফ্রেন্ডস আছে, তাদের অনেকেই আমাকে বলছিল যে আ মানে তোমার সাথে একটা লাইভ কবে করব? তো তুমি এত বেশি ব্যস্ত এখন যে সেইজন্য আর মানে আমরা সেই সময়টা করে উঠতে পারতেছিলাম না। মাহমুদ, আমরা আজকে তোমার ইন্টারভিউ করব। এবং আমরা ইন্টারভিউ এর টপিক যেটা সেট করছি সেটা হচ্ছে খুবই বিস্ফোরক ২ টা টপিক। আ আ যেটা হচ্ছে যে উম আমাদের অনেকের অ্যা অ্যা মতো আমার মনেও কিছু প্রশ্ন আছে তোমার অ্যা ব্যাপারে, তোমার রিসেন্ট কিছু ডিসিশন এর ব্যাপারে এবং আ অফকোর্স আমরা আজকে আলোচনা করব যে এই মুহূর্তে যে হট টপিকটা আইসিটির ওইটা নিয়ে আলোচনা করব। তো আমার ধারণা যে এই ২ টাই আমাদের দর্শক যারা আছে তারা খুবই ইন্টারেস্টেড টু লিসেন টু দিস। তো ফার্স্ট জি এ স্যার। মানে আমি যেটা তোমার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে কিছুটা আমরা শুনছি কয়েকটা শোতে, বাট তারপরে আমরা জানতে চাচ্ছিলাম যে এই ৫ই আগস্টের আগে, ইমিডিয়েটলি আগে এবং ৫ই আগস্টের সময় এবং ৫ই আগস্টের পরে আহ তুমি অত্যন্ত আ মানে অ্যাক্টিভ ছিলা ওই টাইমটাতে। আমাদের রিটায়ার্ড মিলিটারি ফ্র্যাটার্নিটিতে আ নরমালি আ মানে ইয়াঙ্গার এইজে তো খুব বেশি রিটায়ার্ড অফিসার এভেইলেবল থাকে না। তো যারা থাকে তাদের ভেতরে ইউ আর ওয়ান অফ দ্যা ভেরি অ্যাক্টিভ পারসনস এট দ্যাট টাইম। ৫ই আগস্ট মানে আসলে তোমার কাছে কি? কেমন? স্যার, ধন্যবাদ স্যার। আম আপনাকেও ধন্যবাদ স্যার। আপনি সময় করেছেন এই ব্যস্ততার মাঝখানে। বাট আমাদের দুজনেরই মনে হচ্ছিল যে আসলে যে বার্নিং ইস্যু গুলা বর্তমানে দেশে চলমান আছে, এই ইস্যুগুলাকে আমরা মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে বা হচ্ছে এক্স মিলিটারি হিসেবে আমরা যদি কিছুটা অ্যাড্রেস না করি, হুম, পারহ্যাপস এটাও একটা নিজেদের প্রতি কিছুটা ইনজাস্টিস করা হয় এবং অনেক ধরনের মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, ডিস্টর্টেড ইনফরমেশন আমি বলবো, মিস রিপ্রেজেন্টেশন, মিস কোটেশন এবং আপনি দেখবেন স্যার অনেক সুগার কোটেড ওয়ার্ড দিয়ে অনেক কিছু করা হচ্ছে। সো সবকিছু মিলে স্যার ব্যাপারটা এত বেশি তালগোলে বর্তমানে, যেটাতে আমরা হুম, আসলে যদি ক্লারিফাই কিছু আমাদের পক্ষ থেকে না করি, আমাদের স্ট্যান্স থেকে, মানুষের মধ্যে একপাক্ষিক কিছু ধারণা জন্মে যাচ্ছে। সুতরাং দায়বদ্ধতা থেকেই স্যার এটা, আমার মনে হয় যে আপনি নিজেও সময় দিয়েছেন। আমরা সময় করে উঠতে পেরেছি আজকে আলহামদুলিল্লাহ। থ্যাংকস টু আল্লাহ ফর দ্যাট। আর ১ম এই ধন্যবাদ স্যার, আপনি আমার সম্পর্কে অনেক কিছু বলেছেন, বাট দেন আমি খুব এটাকে কি বলে স্যার, এটাকে রিলিজিয়াসলি যদি আমি একটা কথা বলি যে হ্যাঁ, ৫ আগস্টের পূর্বে আমার গ্রাউন্ডে সেরকম কোনো ভূমিকা ছিল না বললেই চলে। আমি সরাসরি বলতে চাই, হুম, বিকজ উপরে আল্লাহ আছে। এখন আমি যদি অনেক কিছু বানায় বলতে চাই, দ্যাটস এ সেপারেট ইস্যু। বাট দেন হ্যাঁ, কিছুটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যেই পোরশনটুকু আছে অর্থাৎ নতুন বাজার এলাকায়, সেইখানে কিছুটা ভূমিকা ছিল। আমি সেটা খুব ইন ডিটেইলস এ বলছি না। কিছুটা ভূমিকা ছিল ওই স্টুডেন্টদের সাথে সেই সময়ে, ১৮-১৯ তারিখের দিকের ঘটনা। এবং এর পরবর্তীতে স্যার ২১ আম সরি, ১৮-১৯ জুলাইয়ের ঘটনা এবং হচ্ছে এর পরবর্তীতে ২১ জুলাইয়ের পরবর্তী সময়ে কয়েকজন সেনাপ্রধান, একজন সেনাপ্রধান প্লাস কিছু অ অনেক সিনিয়র অফিসার যারা আছে, তাদেরকে আমি সরাসরি হুম, আসলে এনগেজ করার চেষ্টা করি এই ব্যাপারগুলো নিয়ে। যে আমাদের কোনো বাহিনী যেন হচ্ছে ছাত্রদের উপরে বা সাধারণ জনগণের উপরে যেন ফায়ার না করে স্যার, এটা যেকোনোভাবেই হোক এনশিওর করতে হবে।
এবং রাইট। একবার দুইবার না অনেকবার আসলে তাদের কাছে যাওয়া হয় এবং গিয়েছিলাম, এবং সেটার পার্সপেক্টিভে আসলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা ফ্রুটস এসেছে, আমি সরাসরি বলবো যে সেই অনুযায়ী স্যাররা একটা প্রেস ব্রিফিংও করেছিলেন, যেখানে আমি শিওর আপনিও পারহ্যাপস ছিলেন স্যার সেই প্রেস হুম, ব্রিফিংটাতে হুম, যখন হুম। রাখতেন। সুতরাং এটার তো একটা স্যার ইফেক্ট আছে। আর ওই দিক দিয়ে স্যার ডিওএইচএস এর এলাকাটা যেটা ছিল, অবশ্যই এখানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির স্যার থেকে শুরু করে ফেরদৌস আজিজ স্যাররা যারা ছিলেন, আপনারা যারা ছিলেন ওই পাশটাতে, সবাই একটা বড় ভূমিকা আছে। ইরেসপেক্টিভ অফ আসলে কার কি আছে না আছে, কোনো ধরনের আমি পলিটিক্যাল কথা হয়তো বা এখানে আমি বলতে চাই না। অন গ্রাউন্ডে আলটিমেটলি তাদের একটা বড় ধরনের ভূমিকা ছিল। সুতরাং এই ৫ আগস্ট আসলে আমাদের সবার কাছেই একটা বড় ধরনের আ পাওয়া আমি বলতে পারি। বিকজ আপনার বাহ! মনে আছে কিনা স্যার, স্পষ্টভাবে আমি যখন অফিসে থেকে আপনার সাথে কথা বলছিলাম, আপনি এবং আমি ১ম বার যখন ছাত্রদের উপর আক্রমণ করা হয়, আমি এবং আপনিও অনেক দুইজনেই স্পষ্টভাবে কনডেম করছিলাম যে এটা কখনো আসলে আ হতে পারে না, এবং এই ইতিহাস সাক্ষী যেটা, এবং পরবর্তীতে আপনি একটা স্ট্যাটাসও দিলেন যে ইতিহাস যেটা আমরা যেটা আলোচনা করছিলাম, যে ইতিহাস যেটা বলে কোনো অন্যায্য দাবির কারণে যদি ছাত্রদের গায়ে যারা হাত তুলেছে তাদের আসলে কোনো রেহাই হয় নাই। ইতিহাস তাদেরকে ক্ষমা করে নাই। সুতরাং এদেরকে ইতিহাস ক্ষমা করবে না। আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, এবং পরবর্তীতে তো আমরা ২১-২২ তারিখে যখন আবার আমি আপনি কথা বলি, তখন আমরা বলছিলাম উইন্ড অফ চেঞ্জ অ্যাবসোলিউটলি। আসলে এটা বর্তমানে যে অবস্থায় আছে, এটা থামায় রাখতে পারবে না এই সরকার, এবং তাদেরকে এটার ভোগান্তি আছে। এবং সে অনুযায়ী ৫ আগস্ট হলো, এবং পরবর্তী সময় তো স্যার আমাদের অনেকের ডিভাইডেন্ট, যারা আমরা যার সেক্টরে ছিলাম সেই সেক্টরে চলে গেলাম আল্টিমেটলি। এবং যেহেতু পলিটিক্যালি সরাসরি পলিটিক্স এর সাথে সংযুক্ত না থাকলেও পলিটিক্যাল একটা অ্যাসপিরেশন তো ছিলই। আপনারও ছিল, আমারও ছিল স্যার। যার কারণে আপনি জনতার দলের মুখপাত্র হিসেবে আছেন, মুখ্য সমন্বয়ক এবং মুখপাত্র হিসেবে আলহামদুলিল্লাহ। এবং আমিও আমার পলিটিক্যাল অ্যাসপিরেশন থেকে আমার কাছে মনে হয়েছে যে এই বিপ্লব পরবর্তী সময়ে অবশ্যই পলিটিক্যাল যে কালচারাল চেঞ্জ, এই সংস্কৃতির চেঞ্জটা হবে। আ সেটা বাট থেকে আসলে আমি এই এই জায়গাটাই মানে যেটা প্রিসাইজলি জানতে চাচ্ছি যে ইনশাআল্লাহ দেখা গেল যে আমরা হয়তো আরো ১০-১৫ বছর ২০ বছর দেখব। তাহলে এই যে আমাদের হিস্ট্রি, এই হিস্ট্রিতে এই 5th অগাস্ট 2024 এটা হাউ ইম্পোর্টেন্ট টু ইউ? মানে তোমার লিভিং হিস্ট্রিতে? মানে এইটা দিস ইজ টু মাচ ইম্পোর্টেন্ট স্যার। এটা অত্যধিক বেশি ইম্পোর্টেন্ট। কারণ হচ্ছে আমরা যদি বলে থাকি উই হ্যাভ সিন দ্য রাইজ অফ আ ডিক্টেটর অ্যান্ড উই হ্যাভ হুম, অলসো উইটনেসড দ্য ফল অফ এ ডিক্টেটর। লাইক এ ফ্লিং ডেফিনিটলি। বার্ড। উনি পলাতক পাখির মতো পালায় চলে গেল। সো এটা একটা হিস্ট্রিক্যাল ইভেন্ট, যেটাতে আমরা সরাসরি প্রত্যক্ষভাবে মাঠে সেইভাবে লাঠিসোঁটা নিয়ে অবস্থান না থাকলেও আপনার, আমার, আমাদের মতো যারা অনেকে রিটায়ার্ড কমিউনিটিতে যারা ছিল, সবার একটা অনেক বড় অবদান ছিল, এবং কোনো একটা কারণে অথবা হচ্ছে আপনার স্যার আসলে মানবিক কারণ বিবেচনা করেই আসলে আমরা, আমার মনে হয় যে এই টোটাল কমিউনিটিটা আমরা নেমে এসেছিলাম। যেটা অনেকটা এখন ম্লান হয়ে গেছে, বিকজ আমি একটা জিনিস আগেও দেখেছি, আর্মিতে থাকতেও দেখেছি স্যার, এখনো দেখি যে মিলিটারি কমিউনিটি আসলে আমরা কোনো একটা বড় ধরনের ইভেন্ট বা কোনো কিছু করলেও সেটাতে পরবর্তীতে আসলে ক্রেডিটটাকে ক্যারি ফরওয়ার্ড করার মতো আমরা আসলে এই কাজগুলো করি না। বাট দেন এখন ফলো আপ পলিটিক্স থাকে না। এসে আমার কাছে মনে হয়েছে স্যার যে আসলে এই ফলো আপটা খুব গুরুত্বপূর্ণ। আমি এই আমার জন্য ক্রেডিট ফলো আপটা ইটস খুব গুরুত্বপূর্ণ। সো পিপল ইন্টারেস্টিং। পারহ্যাপস ফরগেটস দিস। এক্সাক্টলি। তুমি দেখো আমার জন্য ইট ওয়াজ রিয়েলি সো ইম্পোর্টেন্ট যে আমি ২৪ এর শুরুতে আমি ডিসাইড করলাম আমি আর দেশে থাকবো না। এবং আমি টুক করে আইএলটিএস করে ফেললাম। আইএলটিএস করে আমি আ আমি নাম বলব না। ইউএস এর একটা ইউনিভার্সিটি আর কানাডার একটা পাবলিক ইউনিভার্সিটি। ২ টাই পাবলিক। ২ টা পাবলিক ইউনিভার্সিটিতে আমি আলহামদুলিল্লাহ একটাতে পেলাম হচ্ছে আ আ আ পিএইচডি অন সিকিউরিটি স্টাডিজ আর আরেকটাতে পেলাম হচ্ছে পিএইচডি অন পিস অ্যান্ড কনফ্লিক্ট। এবং এক্সাক্টলি। আ আ আই ওয়াজ আ মানে আই ওয়াজ প্ল্যানিং টু লিভ ভেরি অ্যাক্টিভলি। এবং আগস্টের যে সময়টা টার্মোয়েল আছে, ওই টাইমটাতে আমার ইউএসআইপির একটা স্কলারশিপের ইন্টারভিউ ছিল। ফুল ফান্ডেড স্কলারশিপ। তো ওই যে যখন মানে ইন্টারনেট ব্ল্যাকআউট হলো, ওই টাইমটাতে আমি মিস করছি। মিস করার পরে আবার ওরা মেইল করছে, "তুমি আবার কেন মিস করছো?" আমি এক্সপ্লেইন করার পরে ওরা আবার আমাকে বলল যে, "তুমি আবার ইন্টারভিউতে আসবা কিনা?" তো তখন আমার মনে আছে যে অ্যালান মুলাররে আমি মেইল করলাম যে, "আমার দেশে তো এরকম একটা চেঞ্জ আসছে। আমি এখন যাব না। আমি দেশে থাকবো।" কারণ এখন দেশে হয়তো আমাকে প্রয়োজন হতেও পারে।
and you will be very surprised to know সে রিপ্লাই করলো যে at your age you should do what your heart wants to do. So আল্টিমেটলি ওরা আমাকে ১ বছরের ডিফারেল দিচ্ছে। দেওয়ার পরেও তারপরে তো আমি ডিসিশন চেঞ্জ করে ফেলছি। তুমিও ডিসিশন চেঞ্জ করছো এবং তুমি গেছিলা। এখন ওই যে বার্নিং কোয়েশ্চেনটা ওয়াই ওয়াই এত আ এ এ এত প্রত্যাশা নিয়ে যাওয়ার পরেও ইউ হ্যাড টু লিভ এনসিপি? স্যার আমার ১ম অ্যান্সারটা হচ্ছে আমি এনসিপিকে অত্যন্ত সম্মান করি। যৌবনের ১ম প্রেমের মতো এটা হচ্ছে আমার ১ম মাশাআল্লাহ। রাজনৈতিক প্রেম সরাসরি বলতে গেলে স্যার। এবং আ আমি সত্যিই তাদেরকে মানে এই দলটাকে আমি মনে প্রাণে ভালোবেসেছি। আমি এতটুকু বলতে পারি। এটার একটা সরাসরি রিফ্লেকশন হচ্ছে আপনার যে কেউ এটা নিউট্রালি আমার এলাকায় যে আসনে আসলে আমি কাজ করেছিলাম। অনেকে বলছিল যে আসন ভিত্তিক কাজ কেন রাজনীতিকে দাঁড়াইতে হবে। আসলে আসন দাঁড়াইলে রাজনীতি দাঁড়ায় আমার কাছে মনে হচ্ছিল। নতুন পার্টির ক্ষেত্রে সেই ক্ষেত্রে আসলে যার অবস্থান যেখানে শক্ত সেই জায়গাটাকে তাকে পোক্তা করতে পারলে আল্টিমেটলি তো দলের সাপোর্টারই বাড়বে। সুতরাং আমার এলাকায় এক্সাক্টলি। আমি বলতে পারি যে সেখানে আমার যে বেস গড়ে উঠেছিল এবং সেখানে লোকজনের যে রেসপন্স পাচ্ছিলাম আলহামদুলিল্লাহ ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। আমি এখন বলছি, তখন হয়তোবা বলতাম না। সুতরাং এখনো স্যার তাদের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা আছে। কিন্তু কয়েকটা ব্যাপারে ওই যে যেটা হয়েছে স্যার, আমরা তো একটা কমিউনিটিতে আমি আপনি বিলং করি বা করেছি। আজকে হয়তোবা সুন্দর কথা বলা বা সুন্দরভাবে উপস্থাপনা অনেক কিছুই আমরা শিখেছি আমাদের এক্স যেই আ ছিল চাকুরিস্থল অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী থেকে। এখন এক্সাক্টলি। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের সবসময় আসলে তো আমরা মনে প্রাণে ধারণই করে আসছি যে আমরা একটা বাহিনীর মানুষ এবং বের হয়ে আসার পরও আমরা তাই আ এখনো পর্যন্ত ধারণ করছি। এখন জেনারেল আজিজ আপনাকে আমাকে কি ট্রিটমেন্ট দিয়েছে সেটা ইম্যাটেরিয়াল, এটা সাবজেক্ট টু হিজ পার্সোনাল গ্রাজ এন্ড এভরিথিং। কিন্তু বাহিনী হিসেবে বাহিনীর প্রতি আমাদের দায়বদ্ধতা আছে বলে আমি মনে করি। এখন আমরা যখন এই বিগার কমিউনিটিতে যখন আমরা বিলং করতাম, তখন সেই কমিউনিটিকে নিয়ে যখন স্যার পক্ষপাত দুষ্ট আলোচনা করা হবে অথবা খুব তীক্ষ্ণভাবে বাজেভাবে তাদেরকে আসলে আক্রমণাত্মকভাবে কথা বলা হয়, তখন এটা একটু আমার গায়ে লেগেছে ব্যক্তিগতভাবে। এখন ইনফ্যান্ট্রি অফিসার হিসেবে এটা আমি যেটা করেছি পদাতিক বাহিনী। আ যেটা ওই পাটোয়ারি তো বলে যে হচ্ছে ঘিলু বাহিনী, ঘিলু তো হাঁটুতে থাকে। তো ও হয়তো জানে না যে আমাদের মিলিটারিতেও সেইং আছে যে পদাতিকের বুদ্ধি হাঁটুতে থাকে। সুতরাং সে আর এটা হয়তোবা আমাকে বলতে পারত হি মিসড ইট। ওকে। যাই হোক আমি আমার মতো করে যখন গায়ে লেগেছে আসলে কথাবার্তাগুলো স্যার আমি ট্রাই টু কমিউনিকেট উইথ দ্য লিডারশিপ যে হচ্ছে এটা তো আসলে দিস ইজ নট দ্য রাইট ওয়ে অফ সেইং সামথিং। কোন একটা বাহিনীর সম্পর্কে ঢালাওভাবে বাজে রকম মন্তব্য থাকতে পারে না। বরঞ্চ যদি কোন কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম বা হচ্ছে মন্তব্য থাকে বা কোনো ধরনের রিফরমেশন বা কোনো প্রপোজাল থাকলে ইউ ফাইন্ড ইট আউট ইন আ ওয়ে সো দ্যাট পিপল আন্ডারস্ট্যান্ড দিস অ্যান্ড বাহিনীতে যারা আছে তারাও এটা পজিটিভলি নেয়। এখন সম্পূর্ণ একটা বাহিনী একটা ইনস্টিটিউশনকে শত্রু বানিয়ে তো আসলে পলিটিক্সটা ইজ ভেরি টাফ। বরঞ্চ আমি মনে করি সেটা একটা অ্যাক্টিভিজম। এটা রেজ করার পরেও স্যার এটা বারংবার হচ্ছিল। দ্যাটস অ্যান ইস্যু এবং এমনও একটা পরিস্থিতি হয়েছে যে পার্টিতে মিলিটারি জিরো, মিলিটারি রিক্রুটমেন্ট এরকম কথাবার্তা হচ্ছিল। সো দিস ইজ ভেরি অ্যালার্জিক। একটা উদীয়মান দল প্লাস হচ্ছে আমরা যেটাকে ধারণ করেছি ৫ আগস্টের পূর্বে, ৫ আগস্টের পরে তার সেই লিডারশিপ থেকে যখন একটা দল আসে, এরকম কথাবার্তা হওয়াটা খুবই উদ্বিগ্নজনক এবং হচ্ছে এটা খুব দুঃখজনক। যাই হোক এর মাঝখানে একটা ঘটনাও ঘটে আমার এলাকায়। আমার এখানে একজন আসামি ছিনতাই হয় যেখানে আমার দলের একজন ছিল। আমার একজন সাপোর্টার ছিল এবং সে সদস্য ছিল। তাকে নিয়ে সেই ঘটনার প্রেক্ষিতে আ আমাকে বাজেভাবে কিছু আক্রমণ করা হয়। এটা আ সেই দল থেকে অর্থাৎ আমার দল থেকে এবং হচ্ছে অন্যান্য দল থেকেও। বিকজ ওইখানে যারা ছিল অন্য দল যারা প্রার্থী ছিল তাদের জন্য হয়তোবা আমি একজন পটেনশিয়াল থ্রেট ছিলাম। তারাও চাচ্ছিল যে যেকোনোভাবে হোক আমি এলিমিনেট হই। এবং যেই আ ব্যাড সাইড অফ দ্য পার্টি যারা ছিল আল্টিমেটলি আমি সরাসরি ওরকম ভাবেই বলব। কারণ হচ্ছে এটা জাস্ট আমি বোঝানোর জন্য। যারা চাচ্ছিল না যে মিলিটারি কেউ আসলে পার্টিতে থাকুক, তারা সেটাতে একটা খুব বাজে রকমের প্লে করেছে। হুইচ ইজ সাবজেক্ট টু ভেরি ব্যাড প্র্যাকটিস আমি বলব। কোন রকমের আমি তো এখনো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে সেই ক্ষেত্রে কোন ধরনের কোন প্রমাণাদি বা কোন ধরনের এটা এস্টাবলিশ করতে পারত না তারা। হাউএভার এর পরবর্তীতেও আমি যোগাযোগ করেছি যে আল্টিমেটলি দিস ইজ নট রাইট। উই শুড হ্যাভ এ গুড রিলেশনশিপ উইথ আর্মি, নট উইথ দ্য পারসন। আমরা তো কোন ব্যক্তির সাথে রিলেশনশিপের কথা বলছি না। বাহিনীগুলা যেগুলো আছে, আমি শুধু বাহিনী আর্মির কথা বলি না। আমি বলেছি নেভি, এয়ার ফোর্স, বিজিবি, পুলিশ থেকে শুরু করে সবার সাথে আমাদের একটা গুড রিলেশনশিপ থাকা উচিত। আমরা যদি তাদেরকে নিয়ে একটা মডার্ন
বাহিনীর স্বপ্ন দেখে থাকি, সেটার জন্য তো তাদের সাথে একটা রিলেশনশিপ আমাদেরকে লাগবে, তাদেরকে বুঝতে হবে। ইফ রিকোয়ার্ড আমরা তাদের সাথে ফোকাস গ্রুপ ডিসকাশন করব, তাদের সাথে আমাদের ডিফারেন্ট ডায়লগ প্রসেস হবে, তাদের ফিড গ্যাপ অ্যানালাইসিস গুলো আমরা করার চেষ্টা করব এবং সেখান থেকে বের করে নিয়ে আসবো ওইখানে কিভাবে মডার্নাইজেশন করা যায়। সো আমার প্রপোজাল গুলো এরকম ছিল। However, I didn't get a place, স্যার। আমি সেখানে স্পেসও পাই নাই, প্লেসও পাই নাই। যেই পদবিটা ছিল অনেক বড় পদ, অথবা এটা ভাঙিয়ে অনেক কিছু করা যেত। বাট দেন সেটার লোভে তো আসলে যাই নাই। যেটা বলেছিলাম যে যৌবনের প্রথম প্রেম। সো এই সবকিছু মিলে যখন আসলে সবকিছু আনটাচড এবং নট অ্যাড্রেস এট অল, আমি ৫ তারিখে টপ লিডারশিপ যিনি আছেন তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, বাট ইন ভেইন, সেটাতেও ব্যর্থ হয়েছি। সময় পাইনি এবং পরবর্তীতে আমি আসলে ৮ তারিখ ফরমালি আমার যাকে জানানোর দরকার আমি তাকে ইন রিটার্ন আমি তাকে জানাই যে আই এম রিজাইনিং ফ্রম দ্য পোস্ট, এবং ১০ তারিখে আলটিমেটলি আমি ফরমালি সাবমিশন করি। সো অনেকে এটা প্রশ্ন তুলেছিল যে জাস্ট ৯ তারিখে ডাকসু নির্বাচন হয়েছে, ওইখানে গণতান্ত্রিক ছাত্র সংসদের ভরাডুবি হওয়ার পর আমি আসলে গিয়েছি স্যার, মানে পার্টি ছেড়েছি। দিস ইজ নট রাইট, অ্যাবসলিউটলি রং। বিকজ আমি ৮ তারিখেই ফর্মালি জানিয়েছি, বরং ৫ তারিখেও যোগাযোগ করেছি টপ লিডারশিপের সাথে এটা নিয়ে কথা বলার জন্য। এর আগে অনেকবার কথা বলেছি, সেগুলোর প্রুফও আমার কাছে আছে, ওইটা আমি না, দিতে চাই না। কনস্পিরেসি থিওরিস্ট যারা, কনস্পিরেসি থিওরিস্ট যারা, তারা দেখবা যে সব জায়গাতেই একটা কনস্পিরেসি খুঁজে পায়। মানে এরকম একটা ডিসিশন আসলে ওভারনাইট নেওয়া যায় না। এটা অনেক মানে যাদের বুদ্ধি আছে, যারা বোঝে, তারা জানে যে এরকম একটা ডিসিশন কেউ ওভারনাইট নেয় না। ইভেন একটা চিঠি ড্রাফট করতে তো এক রাতে করা যায় না। ইট না, না, টেকস টাইম। অ্যাবসলিউটলি স্যার, তো আই থিংক মানে যারা মিলিটারি ব্যাকগ্রাউন্ডের তাদের বুঝতে সমস্যা হবে না, বাট যারা নন মিলিটারি ব্যাকগ্রাউন্ডের তাদের হয়তো একটু বুঝতে সমস্যা হবে। বাট যেহেতু আমি মিলিটারি ব্যাকগ্রাউন্ডের, আমার জন্য ওই একটা রিজনই যথেষ্ট। মানে তুমি আর্মি নিয়ে, আমার আর্মি নিয়ে তুমি কথা বলবা অ্যান্ড ইন ফ্রন্ট অফ মি, এইটা মানে আমার জন্য নন নেগোশিয়েবল। আমি সব ছাড়তে রাজি আছি এটার জন্য, কারণ আমি জানি যে আর্মি ওয়ান ম্যান শো না, ইটস এ ইনস্টিটিউশন। এবং আমি একই সঙ্গে এইটাও জানি যে বাংলাদেশে অন্তত এইটার প্রফেশনালিজমের লেভেলের ধারে কাছে যাওয়ার মতো কোনো অর্গানাইজেশন, ওই যতই এমএনসি বলো আর যাই বলো, নো ওয়ান ইজ মানে নিয়ার টু দ্যাট। সো ওইটা নিয়ে হবে না। আর ফাইনালি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই বাংলাদেশে একমাত্র এই একটা অর্গানাইজেশন আছে, এই ৩টা বাহিনী আছে যারা আজকে যদি বহিঃশত্রু বাংলাদেশে আক্রমণ করে, এরা শপথবদ্ধ এবং এরা যেতে বাধ্য। একজন একজন অন্য পেশার লোকের অপশন আছে, আমি যাব কি যাব না যুদ্ধে, বাট এদের জন্য কোনো অপশন নাই। দে হ্যাভ টু গো, ডু অর ডাই। তা ওইটার জন্য যে তুমি তোমার প্রথম প্রেমকে বিসর্জন দিলা, এখন তাহলে সেই তোমার মানে সেনাবাহিনীরই কিছু লোকের এগেইনস্টে আইসিটি যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো, হাউ ইউ আর একসেপ্টিং দ্যাট? স্যার, বিচার এবং হচ্ছে কনভিক্টেড ক্রিমিনাল যাই বলি না কেন, আমরা অ্যালিজেড যারা আছে, বিচারিক প্রক্রিয়ার মতো চলতে দিতে হবে। আমরা যদি বিচারের প্রতি আমাদের বিশ্বাস থেকে থাকে, গণতন্ত্রের চর্চাই তো হচ্ছে বিচারের প্রতি বিশ্বাস থাকবে, আইনের প্রতি শ্রদ্ধা থাকবে। সুতরাং আইনের প্রতি শ্রদ্ধা রেখে বিচারের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। নাম্বার ওয়ান, এটা হচ্ছে ফার্স্ট থিং ফার্স্ট। আমাদের এই হাউসে তো উই ডোন্ট হ্যাভ এনি ডিসএগ্রিমেন্ট যে হচ্ছে যাদের বিরুদ্ধে এলিগেশন আসছে তাদের বিচার হওয়া বাঞ্ছনীয়। অ্যাবসলিউটলি দে মাস্ট বি ট্রায়ালড, এটার কোনো বিকল্প নাই। এখন যেটা আসছে, সুতরাং এটাকে আমাদেরকে প্রথমত সাধুবাদ জানাইতে হবে আইসিটি একটা, যেটা তারা গ্রেফতারি পরোয়ানা জারি করেছে এবং তাদের বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন বিচারিক প্রক্রিয়াটা করতে গেলে এটা যদি হতো একজন আমলা, হতো একজন এমপি, মন্ত্রী, মিনিস্টার বা অন্য কেউ, তাদের জন্য তো আসলে অন্য কোনো আইন নাই। দেশের সিআরপিসি অথবা নির্দিষ্ট যে আইন আছে, অন্যান্য আইন, সেই সাধারণ সিভিলিয়ানদের জন্য সিভিল কোর্টের যে আইন আছে সেটা সবার জন্য, তাদের জন্য প্রযোজ্য। কিন্তু বাহিনীর জন্য আলাদা আইন আছে স্যার। এই আইনটার সাথে আসলে কনফ্লিক্ট করছে কিনা বা কন্ট্রাডিক্ট করছে কিনা, এই জিনিসটা আমি নিশ্চিত না। আসলে যখন তারা এই আইসিটি ক্লজে তাদেরকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, সেটা বিচার বিবেচনা করেছেন কিনা। কারণ প্রথম যেই জিনিসটা স্যার, কয়েকটা ব্যাপার আছে এখানে, নট অনলি ওয়ান থিং অ্যাকচুয়ালি স্যার। আচ্ছা, আমি চাইলে এক কাজ করি, একসাথে না গিয়ে আমরা আমাদের অডিয়েন্সকে সাথে রেখে আগাই। আমি একটা করে পার্ট
আমার মতামত দেই, তোমারটাও নেই, তাহলে আমার মনে হয় Sure, sure, উই sure, ক্যান sure, কভার। please. যেমন ফার্স্ট অফ অল, অপরাধ যে হইছে এটাতে কোনো সন্দেহ নাই, Correct. এবং অপরাধ গুরুতর লেভেলের হইছে। এবং আমি তোমাকে সুযোগ দিব এখন যে এই অপরাধের কারণে যারা ভিকটিম তাদের ফ্যামিলির উদ্দেশ্যে তুমি ২ টা কথা বলবা। জি স্যার, যারা ভিকটিমের ফ্যামিলি যারা আছেন তাদেরকেও এটা আলটিমেটলি চিন্তা করতে হবে যে তাদের বিরুদ্ধে যে আনীত অভিযোগ আছে সেটা এখনো অভিযোগ, এবং সেটা যদি প্রমাণিত হয় তাদেরও আসলে আইনের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। কারণ ওনারা যেই কার্যক্রমগুলোতে ইনভলভ ছিলেন, ফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস, গুমের কথা আমরা যেটা বলছি, সেটা ওনার পরিবারের সাথেও হতে পারতো, অর্থাৎ যারা এই পরিবারগুলো আছে তাদের সাথেও হতে পারতো। সুতরাং তারাও তখন নিশ্চয়ই এটাকে সাদরে গ্রহণ করতেন এরকম একটা কার্যক্রম হলে। সুতরাং আইন সবার জন্য সমান, এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে এই যে কার্যক্রম চলছে বর্তমানে সেটার প্রতি বিশ্বাস রেখে তাদেরকে আমি মনে করি যে আইনকে সহায়তা করতে হবে। পরিবারগুলোকে আমি সে একই এক্সাক্টলি। কথা এবং বলব এবং এই তাদেরকে জায়গাটায় আমি রিকোয়েস্ট যেটা করব। ফিল করি যে আসলে তো এত নৃশংস ঘটনা ঘটছে, আম কল্পনার অতীত যে একজন সার্ভিং আ আ লেফটেন্যান্ট কর্নেলকে অ্যা আ মানে গুম করে ফেলা হলো। আজমি স্যারের মতো এত প্রমিনেন্ট একটা লোক। তারপরে ব্যারিস্টার আ আ ভাইয়ের নাম যেন কি? ব্যারিস্টার আ যিনি ইয়ে হলেন, একটা গুম হলেন এবং বইও লিখলেন। তা তারপর আ উনি ইয়া কাশিম সাহেবের ইয়া ছেলে আরকি। রাইট। সো মানে এইখানে যে মানে হুমায়ুন কাদের ভয়াবহ চৌধুরী ছিল। ঘটনা, হুমাম কাদের চৌধুরী। এরপরে আরেকটা জিনিস আমি যেটা দেখলাম এই জায়গায়, যে ভিকটিমরা মূলত ৩ ধরনের। একটা হচ্ছে এদেরকে তুলে নিয়ে যাওয়ার পরে আ এক দলকে তো মেরেই ফেলছে। আল্লাহ তাদের বেহেশত নসিব করুন, এবং তাদের ফ্যামিলিকে ওই শক্তিটা দিক যাতে তারা আবার ফিরে দাঁড়াইতে পারে। আরেকটা গ্রুপ আছে যাদেরকে তারা চিন্তা করছে যে আ এদেরকে আ মানে রেখে লাভ নাই। এদেরকে ছেড়ে দিতে হবে। এবং ছেড়ে দেওয়ার সময় তাদেরকে ৩ টা ৪ টা করে মামলা দিয়ে ছেড়ে দিচ্ছে। আ এ এবং তারা কিন্তু এখনো সাফার করতেছে। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের মামলা খারিজ হয়ে গেছে সব। বাট এদের মামলা কিন্তু এখনো খারিজ মামলা হয় খারিজ নাই। হয়নি। কারেক্ট স্যার। হ্যাঁ, তো এই আইসিটি কিন্তু চাইলে ১ম যে কাজটা করতে পারত যে ভিকটিম গুলার মামলাটা খারিজ করে দিতে পারত। যাদের ব্যাপারে মানে মানে সুনির্দিষ্ট প্রমাণ আছে যে এরা আসলে ভিকটিম অফ দ্যাট এক্সাক্টলি, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। আর এক্সাক্টলি স্যার। আরেকটা গ্রুপ ছিল এই যে আজমি স্যারদের মতো গ্রুপ, যাদেরকে পরিকল্পিতভাবে অনেকদিন ওখানে আটকায় রাখছে। এবং আ এই বরখাস্ত জেনারেল জিয়ার মতো মনস্টার ওখানে আসছে। তো আমরা এই আলোচনাটায় যাব। আমাদের দর্শকদেরকে আমরা বলব একটু ধৈর্য ধরেন। আমরা আস্তে, আস্তে ওইটাতে যাচ্ছি। ফার্স্ট এই আমি তোমার কাছে যেটা ইয়ে করব সেটা হচ্ছে যে প্রায়ই লোকজন বলে যে আ আনলফুল কমান্ড আ জিনিসটা এখন অনেকে মানে লোক মুখে শুনে, শুনেই শব্দটা অনেকে কোট করে। যে আনলফুল কমান্ড হইলে তো আপনি এটা মানতে বাধ্য ছিলেন না। তাহলে আপনারা কেন এটা মানে ওরা কেন করল? ঠিক আছে? তো আমি তোমার কাছে এই যে ভায়োলেশন অফ গুড অর্ডার এবং আনলফুল কমান্ড জিনিসটা যদি একটু তুমি আমাদেরকে ক্লিয়ার করে বলো। স্যার, হাউ ইট আপনি ওয়ার্ক ইন আরবি। আমি আমি আপনার ফেসবুক পোস্টটা দেখেছি। আপনি আমার চেয়ে আসলে এই ব্যাপারে অত্যন্ত ভালো লিখেন, বা আপনি আপনার আইডিয়াটা ক্লিয়ার। আমি খুব অল্প করে বলব। আমি বরঞ্চ আপনাকে রিকোয়েস্ট করব স্যার এটা একটু আ বলার জন্য। কারণ এটা সবার জানা দরকার আছে আসলে। আমি স্যার আমার ছোট নলেজে যেটা বুঝেছি, বা আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, লফুল কমান্ড এন্ড আনলফুল কমান্ড। সো এখন আমি যখন লফুল কমান্ড কোনটা? আমার কাছে যেটা মনে হচ্ছে যে হ্যাঁ, যে আদেশটা আমার কাছে এসেছে এটা লফুলি আমি বাউন্ড টু এক্সিকিউট, এবং এটাতে কোনো আইনি বাধা নাই, অথবা এটাতে কোনো ইনহিউম্যান এক্টিভিটিস আমার হচ্ছে না। সুতরাং এটা ডেট্রিমেন্টাল টু মিলিটারি সার্ভিস নয়। সুতরাং সেই আদেশটাকে আমি ক্যারি ফরওয়ার্ড করলাম এবং হচ্ছে এক্সিকিউট করলাম। আনলফুল কমান্ড, যেমন লফুল কমান্ড কি হতে পারে? আমার সামনে স্যার আমি ইন্ডিয়ার বর্ডারে আছি। আমি সোজা সাপটাই বলি স্যার, হ্যাঁ। ইন্ডিয়ার হুম, বর্ডারে আছি। আ এখন ইন্ডিয়ান ফোর্স আমার বর্ডার ক্রস করে নো ম্যানস ল্যান্ড এর এখানে চলে আসছে। নাও হোয়াট শ্যাল আই ডু? আমার সিও আমাকে অর্ডার দিল যে ফায়ার এট দেম, ফায়ার। এখন আমি চিন্তা করতেছি আ এটা তো ডিপ্লোমেসি করেও তো এটাকে ঠিক করে ফেলা যায়। কেন আমরা শুধু, হুম। শুধু আরেকটা মানুষকে হত্যা করব? হ্যাঁ, এখন তার কাছে, সে তো আমার কাছে তখন আসলে মানুষ না, মানুষ ওকে, সে আমার কাছে এনিমি ম্যান। শত্রু দল। সুতরাং তার কাছে তাকে আমি ফায়ার করতে বাধ্য আমি। সুতরাং এটা আমার কাছে এটা লফুল অর্ডার।
এখন আনলফুল অর্ডার কি হতে পারে স্যার? আনলফুল অর্ডার আমার কাছে সেটাই, আমি একটা মব কন্ট্রোল করতে যাচ্ছি, অথবা একটা খুব পিসফুল একটা সমাবেশ হচ্ছে, শান্তিপূর্ণ একটা সমাবেশ হচ্ছে, এখন আমি চাচ্ছি না এই সমাবেশটা হোক, এটা হলে যেটা হবে, সরকার চাচ্ছে না এই সমাবেশটা হোক। এখন হুম, শাপলা চত্বরের কথা আমি বলতে পারি, আমরা উদাহরণস্বরূপ, যে এখানে চাচ্ছে না সরকার যে এখানে সমাবেশটা হোক, কারণ এটাতে সরকারের গদি নড়বড়ে হয়ে যাচ্ছে। তখন সরকার হুম, চাচ্ছে হচ্ছে কি এই মবটাকে বা এই সমাবেশটাকে এখান থেকে সরায় ফেলতে হবে। এখন যারা ওইখানে দায়িত্বপ্রাপ্ত আছে তাদেরকে বললো ওকে চার্জে কাজ হচ্ছে না। এখন বললো ওকে ফাইন, ২টা প্যাসেজ করে যাও, যেটা জেনারেল জিয়া করেছিল। একটা সবগুলা এক্সিট পয়েন্ট বন্ধ করে দিয়ে শুধুমাত্র একটা এন্ট্রি ছিল এবং হচ্ছে আরেকটা এক্সিট ছিল, যেটাতে এন্ট্রিতে শুধুমাত্র তাদের ল এনফোর্সিং এজেন্সিসরা ঢুকতো, টোটাল এনসার্কেল করে দেন হচ্ছে এক্সিট পয়েন্ট দিয়ে শুধুমাত্র বের করেছে, এবং সবাইকে কি অবস্থা করেছে আমরা এটা সবাই দেখেছি। এবং ওইখানে ধরেন স্যার, সে ফর এক্সাম্পল, আমার জানা নাই, ওইখানে বলা হলো যে ফায়ার এট দেম, যারা সরছে না। হুম, এখন যে অফিসারটা তার এই কথাটা শুনলো, এখন সে যদি ফায়ার এট দেম যখন বললো, উনি কি আসলে ফায়ার করবে কি করবে না, তাকে চিন্তা করতে পারে লফুল কমান না আনলফুল কমান। এখন স্যার রাইট। দুইটা দিলেমা আছে। এখন আমি যদি ইনস্ট্যান্ট ডিসিশন নেওয়ার মতো আমার কাছে ক্যাপাবিলিটি অথবা আমার কাছে উইট থাকে, মেরিট থাকে, আমি সাথে সাথে ডিসিশন নিলাম যে না, এরা আমার দেশের লোক, এটা তো একটা শান্তিপূর্ণ সমাবেশ দিচ্ছে, আমি এখানে ফায়ার করলাম না, করবো না। আমি বললাম স্যার আপনার অর্ডারটা আমার কাছে মনে হয়েছে আনলফুল, আমি ফায়ার করবো না, এটা বললাম, ফাইন, আমি খুব মানবতার কাজ করলাম, আলহামদুলিল্লাহ, গুড। এটার জন্য স্যার আমার গুড গড আমার জন্য ভালো কিছু প্রাইজ রাখবে। কিন্তু স্যার দেখেন, এই যে এই অফিসার বা যারা আছে এখানে যদি এই অর্ডারটাকে আনলফুল বলে তারা যদি ব্যাক করে ব্যাটালিয়ানে আসে, তার কি একটা পরিস্থিতি করবে এই মনস্টাররা তখন, যারা এই আনলফুল অর্ডারটা দিয়েছে। যেহেতু বাহিনীগুলাতে বলি বা হচ্ছে আমাদের বিভিন্ন সংস্থাগুলো অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে বলি, সিনিয়রের আসলে আমাদের কালচারটা, বাঙালি কালচারটা এরকমই যে সিনিয়রের অর্ডার ভায়োলেট করা মানে হচ্ছে আমি একটা ডিসঅবিডিয়েন্ট পারসন। সুতরাং সেটা লফুল না আনলফুল সেটা পরে আসে, প্রথমে আমাকে ডিসঅবিডিয়েন্ট বানাবে। এবং সেইটা রক্ষা করতে যেয়ে কিন্তু আমি আমার এই অনিচ্ছা সত্ত্বেও আমার চাকরি বাঁচানোর জন্য, অনেকের ব্যাকগ্রাউন্ড অনেক শক্ত থাকে না, অনেকের লিয়াজও ভালো থাকলে তারা কিন্তু মানা করে ফেলতে পারে, বাট অনেকের লিয়াজও ভালো না থাকলে সেটা মানা করতে পারে না। এটা কিন্তু খাতা কলমে নোট অফ ডিসেন্ট না স্যার, যে একটা ইনকোয়ারি আসলো হুম, আমার কাছে, নোট অফ ডিসেন্ট দিয়ে আমি দিয়ে দিলাম, মোটামুটি পার পেয়ে গেলাম। মানে আমি এটা সিগনেচার করলাম, বাট আমি একমত না, নোট অফ ডিসেন্ট দিয়ে দিলাম, বাট আমি এটা পার পেয়ে গেলাম, কিন্তু এটা পরবর্তীতে তারা আসলে পার পায় না, তাদেরকেও বিভিন্ন ভাবে এটা থেকে চাকরি থেকে বের করে দেওয়া হয় বা হেনস্থা করা হয়। কিন্তু যে অফিসারটাকে আনলফুল কমান্ড দেওয়া হইলো, অর্ডার করা হইলো, তার জন্য আসলে রিঅ্যাকশন টাইম কতটুকু সেটা একটা ইস্যু। আবার হচ্ছে সে এখানে সার্ভাইভ করতে পারবে কি পারবে না, সার্ভাইবিলিটি ইটসেলফ ইজ এন ইস্যু। বিকজ যারা এই আনলফুল কমান্ড গুলা দিচ্ছে বিগত সময়গুলাতে স্যার, তারা রাষ্ট্রের হুম। কাঠামোর অংশ ছিল, এটা আমাদেরকে বুঝতে হবে স্যার। এই কমান্ড গুলা, এই আদেশগুলা যেগুলো আসছে, এগুলো রাষ্ট্রীয় আদেশ আসছে, যে গুম করতে হবে, হত্যা করতে হবে, ভুড়ি কেটে সেকালে সিমেন্টের বস্তা বেঁধে নিচে ফেলে দিতে হবে, ইম্প্রোভাইজ করে রেখে দাও যেন লাশ না দেখা যায়। এক্সকিউজ মি স্যার। সুতরাং এই যে আদেশগুলো আসছে, এগুলো স্যার রাষ্ট্রীয় কাঠামোর মধ্য থেকে আসছে আদেশ, রাষ্ট্রীয় আদেশ আসছে সেটা, অর্থাৎ প্রাইম মিনিস্টার আমার অথবা হচ্ছে আমার যে বাকি যারা ছিল তাদের আদেশটা। সুতরাং এটাকে ভায়োলেট করে যাওয়াটা কতটুকু আসলে গ্রহণযোগ্য ছিল বা কতটুকু ট্যাক্টফুল হয়ে ভায়োলেট করতে পারতো, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন টু আস্ক। কিন্তু ভেরি ইন্টারেস্টিং, ভেরি আমি ইন্টারেস্টিং। কিন্তু আমি স্যার আসলে যখন আমি দেখব আমার একটা ব্রাদার অফিসারকে আমি রেখে দিচ্ছি কাস্টডিতে, তাকে বিভিন্ন রকম ভাবে মামলা দিয়ে হেনস্থা করছি, তার পরিবার জানেও না সে কই। স্যার এই ওই যে গুমের জায়গাটা, সেটাতে আপনি এবং আমি যদি কল্পনা করি নিজেকে, আমরা বুঝতে পারবো স্যার আসলে আমাদের পরিবার তখন কতটুকু অসহায়, আমরা কতটুকু অসহায়। সুতরাং সবকিছুর উপরে একটা জিনিস থাকতে হয়, যেটা কমরেডশিপ বা ক্যামেডরি আমরা যাই বলি না কেন, সেই জিনিসটাতে এই যারা আছে দে ল্যাকড ইট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, মানুষ হত্যা করে কখনো সুশাসন আসতে পারে না, মানুষকে অবৈধভাবে গুম করে কখনো সুশাসন আসতে পারে না। এটা এক দুইটা না, ইনস্ট্যান্স এই হলে সেটা জায়গায় ঠিক এই আছে। জায়গায় একটা মজার জিনিস আমি একটু থামাইলাম। সরি, সরি। তুমি দেখো জিয়া স্যার, বরখাস্ত জেনারেল জিয়া। আমি যখন বেসিক কমান্ডো করি তখন উনি এসআইএনটি তে ইন্সট্রাক্টর ছিলেন। এবং আচ্ছা, উনি বেশ দুর্ধর্ষ টাইপের ইন্সট্রাক্টর ছিলেন। আম আমি অন্তত দৌড়ে ১-২ মার্ক বেশি পাইতাম যখন বাঁশ নিয়ে উনারে দাঁড়ায় থাকতে দেখতাম। কারণ আমি চাই নাই যে হি হিট মি উইথ দ্য ব্যাম্বু। সো আচ্ছা, আমি আমার সর্বস্ব দিয়ে দৌড়ায় চলে যেতাম এবং আ হি ইউজড টু এনজয় যে তারা দেখে সবাই ভয় পাচ্ছে। আচ্ছা। এরপরে আমি যে আমার পুরা ক্যারিয়ার শেষ করে আসছি, আমি কিন্তু কখনো জিয়া স্যারকে সামনাসামনি দেখি নাই। তার মানে হচ্ছে উনারা নিজেরা একটা ট্রাইব গড়ে নিছিল। যেই দ্যাটস ট্রাইবটা হ্যান্ড পিকড। এই যে জিয়া হাসান স্যারের একটা স্ট্যাটাস আমি দেখতেছিলাম যে উনি এই ডিজাইনটা এক্সপ্লেইন করছে।
যে কিভাবে হ্যান্ডপিক করে করে অফিসারদেরকে তুলে আনা হয়েছে। হুম, অনেকে বললে বিশ্বাস করবে না যে ঢাকা ক্যান্টনমেন্টের যে জায়গাটায় আয়নাঘর তার সামনে দিয়ে অতবার আমরা যাওয়া আসা করছি। হুম। ঘূর্ণাক্ষরেও কিন্তু আমরা জানতাম না যে ওইটা আয়নাঘর অথবা এই জায়গায় আজমি স্যারকে অ্যাবসলিউটলি, আটকে রাখা হয়েছে। অ্যাবসলিউটলি তো স্যার। এই জিনিসগুলো খুব গোপনে করা হয়েছে। এখন এইটাতে আসার আগে আমি তোমার আলোচনা থেকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস আমাদের যারা আলোচনা শুনছেন তাদের জন্য। যেমন ধরো মিস্টার হারুন মিস্টার নাহিদকে মেরে ফেলছে। এখন এইটা কিন্তু তুমি চাইলে খুব সহজে বলতে পারো যে মিস্টার হারুন ইজ মানে দোষী এখানে। কিন্তু তুমি দেখো কিছু পরিস্থিতি যদি আমি চেঞ্জ করে দিই তাহলে দেখো রেজাল্ট চেঞ্জ হয়। কারণ প্রত্যেকটা অপরাধের না দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি অপরাধ করেছে আর অপরাধীর মাথায় তখন কি ইন্টেন্ট ছিল। ঠিক আছে, এটা ল্যাটিন শব্দ আছে, আমি শব্দটা মানে এক্স্যাক্টলি ভুলে গেছি। তো এখন মজার কথা হচ্ছে মিস্টার হারুন মিস্টার নাহিদকে মেরে ফেলছে। সিচুয়েশন নাম্বার ওয়ান, মিস্টার হারুন পরিকল্পিত ভাবে ইয়ে কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, মাহমুদ কি আছো? শুনতে পাচ্ছেন স্যার? হ্যালো? স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? স্যার, হ্যাঁ, আমি আছি স্যার। আপনি স্ট্রিমে আসেন স্যার। না, আসেন স্যার। জি, স্যার। আমরা স্যার ওয়েট করা পর্যন্ত একটু ওয়েট করছি জয়েন করার জন্য। ওকে। স্যার, আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। তো স্যার, হ্যাঁ, ক্লিয়ার, মাহমুদ ক্লিয়ার। শুনতে পাচ্ছ কি? জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তো ওই যে যে প্রসঙ্গে ছিলাম যে মিস্টার হারুন মিস্টার মানে নাহিদকে মেরে ফেলছে। এখন একটা হতে পারে যে মিস্টার হারুন মিস্টার নাহিদের সাথে শত্রুতা ছিল এবং কারেক্ট স্যার। আহ, মানে সে ক্রিমিনাল ইন্টেন্ট নিয়ে তাকে মেরে ফেলছে। দিস ইজ ওয়ান সিচুয়েশন। সেকেন্ড সিচুয়েশন হচ্ছে মিস্টার নাহিদ হারুনকে আক্রমণ করছিল এবং আত্মরক্ষা করতে গিয়ে হারুন মিস্টার নাহিদকে মেরে ফেলছে। আর তৃতীয় যে আরেকটা সিনারিও হতে পারে যে মিস্টার হারুন মিস্টার নাহিদকে মেরে ফেলছে, কিন্তু মিস্টার হারুন ওয়াজ অপ্রকৃতস্থ অথবা পাগল। সো একটা মানে
ঘটনা, এই ঘটনাটা কিন্তু তথ্য প্রমাণ এবং অন্যান্য এভিডেন্সের ভিত্তিতে ভিন্ন রকম ভাবে কিন্তু উপস্থাপিত হওয়ার সুযোগ আছে। তো হ্যাভিং সেইড দ্যাট, আমি যেটা বললাম যে আইনের কিন্তু দুইটা খুব চমৎকার জিনিস আছে। এক নম্বর জিনিস হচ্ছে আইনের স্পিরিট যেটা, সেটা হচ্ছে যে সাক্ষ্য প্রমাণের অভাবে একজন দোষী যদি কোনো কারণে আইনকে ফাঁকি দিয়ে চলে যেতে পারেও, সেইটা নিয়ে হয়তো অতটা আফসোস না। কিন্তু একজন নিরপরাধ মানুষ যদি আইনের দুর্বলতার কারণে মানে শাস্তি পায়, এইটা কিন্তু আইন মেনে নিতে চায় না। এটা আইনের স্পিরিটের সাথে সাংঘর্ষিক। এটা একটা। আরেকটা স্পিরিট আছে, যেটা হচ্ছে যে একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ আসতে পারে। তখন তাকে বলা হয় অভিযুক্ত বা অ্যাকিউজড। এইটা মহামান্য আদালতের দায়িত্ব যে সে সত্যিকার অর্থেই তার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে, এই অভিযোগটা কি মানে প্রমাণিত কিনা, এইটার রায় ঘোষণা করা হচ্ছে আদালতের কাজ। এবং আইনগতভাবে তুমি হয়তো এটা শুনে থাকবা, আমরা অনেকেই শুনেছি যে একজন অভিযুক্তকে কখনো খুনি অথবা ধর্ষক ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তার অপরাধ প্রমাণিত না হয়। মাহমুদ কি কারেক্ট আছো? কারেক্ট কারেক্ট স্যার। তোমাকে অবশ্য ক্যামেরায় দেখতে পাচ্ছি না, তুমি ক্যামেরা ও কি স্টপ করছো? আচ্ছা আচ্ছা সরি। হ্যাঁ। প্লিজ প্লিজ। তো এখন এই স্পিরিটটাকে মাথায় রেখে আমরা যদি এবারের যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি করা হলো, এখানে আমরা ৩ ধরনের অফিসারকে দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা যেটা বলি যে প্রধানমন্ত্রী এবং একজন মন্ত্রীও আছে, কিছু পুলিশের কর্মকর্তা আছে, আর বাকি কিন্তু সব হচ্ছে মিলিটারি ব্যাকগ্রাউন্ডের। এই কারণেই এই রায়টাকে ঐতিহাসিক বলা হচ্ছে যে পৃথিবীর ইতিহাসে নিজের দেশের সেনাবাহিনীর এতগুলো অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এট এ টাইম জারি হওয়া বিরল ঘটনা। এখন এই বিরল ঘটনায় যেটা ঘটছে যে ৩ ধরনের অফিসার। এক ধরনের অফিসার আছে যারা অবসরপ্রাপ্ত, আরেক ধরনের অফিসার আছে যারা অবসরগামী, মানে ১ বছরের ভিতরে তারা অবসরে যাবে। আমরা সরকারি চাকরির ক্ষেত্রে যেটা হয় যে রিটায়ারমেন্টে যাওয়ার আগে ১ বছরের একটা ছুটি দেওয়া হয়, যে ছুটিটাতে সে মানে নরমাল মানে সার্ভিং মানে একজন সরকারি কর্মকর্তা কর্মচারীর মধ্যে বেতন পাবে, কিন্তু সে রিটায়ারমেন্ট প্রিপারেশনের জন্য এই ছুটিটা পায়। আরেকটা ধরনের, সবচেয়ে বড় ধরনের যে অফিসারটা আছে, তারা হচ্ছে সার্ভিং ইন দ্য আর্মি। এখন এই যে ৩টা ক্লাস্টারের অফিসার আছে, এর ভেতরে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যমে এবং সব জায়গায় একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। তো এই কনফিউশন গুলো একটা একটা করে তোমার কাছ থেকে মতামত জানতে চাই। প্রথম কনফিউশন সেটা হচ্ছে ১৯৭১ সালের আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, সেই অপরাধের বিচার করার জন্য ১৯৭৩ সালে একটা আইন করা হয়েছিল। ওই একই আইন দ্বারা এই অপরাধটাকে এখন বিচার করা হচ্ছে। তো এটাতে কি কোনো কোশ্চেন, ফিউচারে কোনো কোশ্চেন ওঠার সম্ভাবনা আছে কিনা? কারণ আমি এই জায়গায় একটা জিনিস ক্লিয়ার করে ফেলতে চাই। অনেকেই ভাবতেছে কালকে সবার ফাঁসি হয়ে যাবে। এখন পর্যন্ত সিনহার মানে হত্যাকারী যে আছে প্রদীপ, তার কিন্তু ফাঁসি হয় নাই। অথচ সর্বোচ্চ আদালত কর্তৃক অলরেডি রায় যা দেওয়া হয়ে গেছে। সুতরাং এই বিচার অনেক লম্বা হবে, এটা আমরা জানি। সেটা মাথায় রেখেই আমি প্রথম কনফিউশনটা তোমার কাছ থেকে জানতে চাচ্ছি যে ওই কোর্টের দ্বারা এই অপরাধটাকে বিচার করাটা আসলে পরবর্তীতে চ্যালেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? তুমি আইনজ্ঞ না, আমিও আইনজ্ঞ না, সাধারণ মানুষ হিসেবে আলোচনা করছি আর কি। স্যার, আমার কাছে মনে হয় যেটা যে আসলে কোন প্রেক্ষিতে আসলে এই আইনটাকে ব্যবহার করা হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু একটা আপরাইজিং এর পরে এই আইনটা এই ব্যাপারগুলো নিয়ে কাজ করছে, সেক্ষেত্রে বড় ধরনের বর্তমান সময়ে এখন বড় ধরনের কোনো ধরনের ঝামেলা হওয়ার সম্ভাবনা কম। কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে স্যার, এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যেটা আমরা বলছি, সেটা তৈরি করা হয়েছিল, আপনি যেটা বলেছেন 1973 তে হয়েছিল, এবং এটা ২ বার অ্যামেন্ডমেন্ট হয়েছে এই পর্যন্ত। এই অ্যামেন্ডমেন্ট গুলো কবে হয়েছে? একটা হচ্ছে নভেম্বর ২০২৪, আর একটা হচ্ছে মে ২০২৫।
এখন আমরা জানি স্যার বিভিন্ন রকমের ট্রাইব্যুনাল সংক্রান্ত অথবা বিভিন্ন ধরনের আইনগুলা তখনই অ্যামেন্ড করা হয়ে থাকে যখন রাষ্ট্র তার নিজস্বভাবে কোনো কাজ করতে গেলে সেটাকে টুলস হিসেবে ব্যবহার করে, রাইট? এখন এই যে নভেম্বরের 2024-এ একবার হলো, আবার হচ্ছে স্যার মে 2025-এ আরেকবার দুইটা অ্যামেন্ডমেন্ট করা হলো। এখন এই অ্যামেন্ডমেন্টটা তো আসলে লেজিটিমেট কিনা, কতটুকু লেজিটিমেট আন্ডার কনস্টিটিউশন অফ বাংলাদেশ, সেটা খুব একটা দেখার ব্যাপার। কারণ আম, যে কোনো ধরনের আইন তো সংশোধন হয় সাংবিধানিক সংশোধন, কারণ আইসিটি একটা তো সংবিধানের মধ্যে ইনক্লুশন করা আছে এবং সংবিধান এটাকে অনেক পাওয়ারফুল করে রেখেছে। এখন এটার যে কোনো ধরনের চেঞ্জ সেটা কি সংবিধান মেনে সংসদের মাধ্যমে হচ্ছে কিনা, পার্লামেন্টের মাধ্যমে হয়েছে কিনা, এটা একটা বড় ধরনের কোয়েশ্চেন সামনে আসতে পারে। রাইট। কারণ স্যার এখানে 24 এবং 25-এ আপনি যেটা দেখেছেন স্যার, যে সাবজেক্ট ম্যাটার টু সাম ক্লজেস ইনক্লুশন করা হয়েছে, যেমন এক্সপানশন অফ জুরিসডিকশন টু, যেটা হয়েছে ডিসিপ্লিন ফোর্সেস লাইক আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, র্যাব, বিজিবি, আনসার এবং ইন্টেলিজেন্স এজেন্সিকে তারা এই বিচারের আওতাধীন নিয়ে আসতে পারবে ডিসিপ্লিন ফোর্স গুলাতে। তারপরে হচ্ছে এই নিউ ক্লজটা হচ্ছে ট্রায়াল এবং পানিশমেন্ট অ্যালাউ করছে কাদেরকে, অর্গানাইজের সংস্থাকে, পলিটিক্যাল পার্টিকে এবং অ্যাফিলিয়েটেড গ্রুপগুলোকে, যেটা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট হয়েছে 2025-এ সেকশন 20B ক্লজ, আমি যদি ভুল না হয়ে থাকি খ খ খ। আবার হচ্ছে ডিসকোয়ালিফিকেশন করেছে অফ ইন্ডিভিজুয়াল ফ্রম ইলেকশন, এবং হচ্ছে যদি কারো ফর্মালি চার্জ আইসিটিতে প্লেজ হয়ে থাকে সে কখনো সেটা সে ইলেকশন করতে পারবে না, এটা করেছে তারা সেকশন 20 চার্লিতে। আবার নিউ পাওয়ার্স অফ আচ্ছা, এখানে ইনভেস্টিগেশন। তো তাহলে মানে এই যে চার্লিতে যেটা দিল, অপরাধ প্রমাণের আগেই তাহলে তাকে সবকিছু থেকে মানে ইয়ে করে দেওয়া হচ্ছে। আমি আসি স্যার, আরো একটা আছে স্যার, যেমন নিউ আপনার নতুন একটা ইনভেস্টিগেটর অথবা প্রসিকিউটর যিনি থাকবে তাকে একটা ক্ষমতা দেওয়া হচ্ছে, ডিরেক্ট ওয়ারেন্ট মানে হচ্ছে অ্যারেস্ট ওয়ারেন্ট উনি জারি করতে পারবে। এটা রুল 6 এর আন্ডারে তারা আইসিটির ইয়াতে রুল 6 এর আন্ডারে এটাকে অ্যামেন্ড করেছে 2025-এ। এখন আরেকটা করেছে হচ্ছে রিডাকশন অফ প্রিপারেশন টাইম। আগে যেটা ছিল হচ্ছে ওয়ার ক্রিমিনাল যারা ছিল তাদের ডিফেন্স প্রিপারেশন টাইম ছিল 6 উইক, কিন্তু বর্তমানে সেটা তারা আবার ক্লজ চেঞ্জ করে করেছে 3 উইকস। ইন্টারেস্টিং। আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক আছে যে হচ্ছে তারা দ্রুত বিচার করতে চায়, দ্যাটস ফাইন। দ্রুত বিচার করতে হলে দ্রুত বিচার আদালতও আছে, সেটা আমরা পরে কথা বলতে পারবো স্যার। আবার নিউ ট্রান্সফার মেকানিজম আছে, যেটা সেকশন 11(α)(3) আমি যদি ভুল না হয়ে থাকে, এবং আরেকটা হচ্ছে 11(α)(4), যেটা অ্যালাউইং আইসিটি টু মুভ কেসেস টু অর্ডিনারি কোর্টস অ্যাজ ওয়েল। মানে যেটা আইসিটি তে চলছে, আইসিটি যদি চায় এটা অর্ডিনারি কোর্টে যাবে, সেটাও তারা করতে পারবে। অর্থাৎ আইসিটির যে অ্যামেন্ডমেন্ট গুলো হয়েছে অথবা আইসিটির যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেটাতে আসলে তারা অন্য সকল কোর্টেরও বস, এটা অটোমেটিক্যালি বোঝা যায়। এখন কিছুটা স্যার এখানে কনস্টিটিউশনাল অ্যানালাইসিসটা আমার মনে হয় যে আপনি যদি অ্যালাউ করেন আমি স্যার একটু তুলে ধরতে চাই। কিছু ক্লজ আছে কনস্টিটিউশনে যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে ডিরেক্টলি কন্ট্রাডিক্ট করে আপনার এই আইসিটি ক্লজগুলোকে, টার্মকে। একটা হচ্ছে আর্টিকেল 31 আমাদের, আর্টিকেল 30 আমি একটু দেখে বলেছি, আর্টিকেল 31, হ্যাঁ, যেটা হচ্ছে রাইট টু প্রোটেকশন অফ ল। আমার সিটিজেন হিসেবে রাইট টু প্রোটেকশন অফ ল আমার থাকার কথা। আর্টিকেল 35-এ বলা আছে কি, প্রোটেকশন ইন রেসপেক্ট অফ ট্রায়াল এন্ড পানিশমেন্ট। হ্যাঁ, যেমন ফেয়ার ট্রায়াল হইতে হবে। তারপর হচ্ছে যে কোনো বিচার শুরু হলে যে দোষী, যাকে দোষী বলা হচ্ছে তাকে নির্দোষ ধরে হচ্ছে বিচার কার্যক্রম শুরু করতে হবে, এবং নন রেট্রো অ্যাক্টিভিটি। এটা তো স্যার এখন রেট্রো অ্যাক্টিভিটির কথা যদি আমরা বলে থাকি, সেক্ষেত্রে এই আইসিটি অ্যাক্টে বিচার হচ্ছে এই এখন এসে স্যার, যেটাকে অ্যামেন্ড করা হচ্ছে 2024 এবং 25-এ। এখন রেট্রোঅ্যাক্টিভিটির যদি ট্রায়াল গুলোতে যাওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু লিগেলি এই আইসিটি অ্যাক্টে এই যে এখনকার যে গুম এবং খুনের বিচার করা হচ্ছে, বলা হয়ে থাকে আইনতই স্যার, সুপ্রিম কোর্ট এবং হচ্ছে আমাদের কোর্টের যে আইন যারা প্রণেতা তারা আরো ভালো বলতে পারবেন, আমি তো ক্লজটা বলতে পারবো না, বাট জিস্ট হচ্ছে এটা, আমি যেই সময় অপরাধ করেছি সেই সময় এই আইনটা তখন ছিল কিনা, এই সেই সময় যদি এই আইনটা থাকে তাহলে এই আইনের অধীনে আমাকে সেই সময়ের ভুলের জন্য আমাকে ট্রায়ালে আনা যাবে। কিন্তু এই আইনটা যদি আমার ভুলের পরবর্তীতে সময় হয়ে থাকে, এটা রেট্রো অ্যাক্টিভিটিতে চলে আসবে, কারণ সেই সময় নিশ্চয়ই সেই ভুলের জন্য যে ভুল করা হয়েছে সেই সময়ের কোনো আইন ছিল। সুতরাং সেই আইনেই তাকে প্রথমত এই ট্রায়াল করার দরকার কথা ছিল। কিন্তু একটা ক্লজ যেটা হচ্ছে সংবিধানে বলা আছে যে যেখানে কন্ট্রাডিক্ট করবে অন্য কোনো আইনের সাথে, তখন আইসিটি অ্যাক্টকে প্রধান আইন হিসেবে দেখা হবে। এইখানে আবার হচ্ছে তাকে সুপ্রিমেসি দেওয়া হচ্ছে। কিন্তু এখানে নন রেট্রো অ্যাক্টিভিটি কিন্তু এখানে স্যার নাল এন্ড ভয়েড হয়ে যাচ্ছে না, এটা রেট্রো অ্যাক্টিভিটি থেকে যেতে পারে। সুতরাং পিউনিটিভিটি এবং হচ্ছে আপনার সামনে পরবর্তী যে কোনো সময়ে এটা যদি কোনো একটা চেঞ্জড মোমেন্টে তারা যদি এটা চ্যালেঞ্জ করে, এটা কিন্তু স্যার আবার এই রায়টাই পুরো রায়টাই বাতিল হয়ে যেতে হবে পরবর্তীতে যে রায়টা হবে। এক্সেলেন্ট। এই জায়গাটায়
আমি আবারও একটু আমাদের দর্শক যারা আছে তাদেরকে আবারও একবার মনে করিয়ে দিতে চাই যে এখানে অত্যন্ত ঘৃণ্য অপরাধ সংঘটিত হয়েছে, জঘন্য অপরাধীরা এখানে লুকিয়ে অ্যাবসলিউটলি, আছে। আমরা অ্যাবসলিউটলি। দুইজনই আলোচনা করছি যারা, আমরা দুইজনই আন্তরিকভাবে চাই যে এই অপরাধে যারা অপরাধী তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়। নো ডাউট এবং অ্যাবাউট ইট, নো ডাউট অ্যাবাউট ইট। এই ব্যাপারে আমাদের কোনো মানে কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে, মাহমুদ তুমি লক্ষ্য করে দেখবা আইসিটির নুরেমবার্গ ট্রাইব্যুনাল যেটা আছে, এই নুরেমবার্গ ট্রাইব্যুনালে কিন্তু অনেক নাজি অফিসারদেরকে খুঁজে এনে তারপরে বিচার করা হয়েছে। কিন্তু আমাদের এই ট্রাইব্যুনালের সাথে ওই ট্রাইব্যুনালের একটা পার্থক্য তুমি কি লক্ষ্য করছো? যে নুরেমবার্গ ট্রাইব্যুনালে কিন্তু কোনো সার্ভিং অফিসারকে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু করা হয় নাই। এরা আচ্ছা, সবাই যুদ্ধ শেষে পলাতক ছিল। সো এটা হচ্ছে একটা। আবার অনেকে বলে যে এখানে কমান্ড রেসপন্সিবিলিটির ব্যাপারটা আসছে, যেটা ইয়ামাশিতে স্ট্যান্ডার্ড থেকে আসছে। যেটা হচ্ছে যে জাপানের মানে আচ্ছা। আহ, ফিলিপাইনে ডিপ্লয়েড দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিজ আর্মির কমান্ডারের নাম ছিল ইয়ামাশিতা, জেনারেল ইয়ামাশিতা। যে ফাইট করছে যার এগেইনস্টে হচ্ছে জেনারেল ম্যাকার্থার, অ্যালাইড আর্মি কমান্ডার। তো যখন রাইট। ইয়ামাশিতাকে আহ, এই আইসিটিতে বিচারের জন্য নিয়ে যাওয়া হলো, তখন কিন্তু এই ম্যাকার্থার ট্রাইব্যুনালের কাছে চিঠি লিখছিল। চিঠি লিখে বলছিল যে কমন রেসপন্সিবিলিটি ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেইন করতে হয়। এটার জন্য কোনো ইনস্টিটিউট অথবা কোনো সংস্থাকে আপনি ব্ল্যাঙ্কেট ইয়েতে আনতে পারবেন না। তো ইয়ামাশিতা এবং আমরা দুইজনই দুইটা মানে বাহিনী কমান্ডার ছিলাম। এখন ম্যানিলাতে যে রেপ হয়েছে, এই রেপের চার্জে আপনি ইয়ামাশিতাকে যদি বিচার করেন তাহলে এটা দুর্ভাগ্যজনক হবে। কিন্তু যাই হোক, এটা কিন্তু বিচার হয়েছে এবং তখন থেকে এটাকে বলা হয় কমান্ড রেসপন্সিবিলিটি। একটা স্ট্যান্ডার্ড হচ্ছে ইয়ামাশিতে স্ট্যান্ডার্ড। নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, ডিবেটটা কিন্তু এই জন্য হচ্ছে না যে তারা অপরাধী কিংবা অপরাধী কি না। কারণ আমাদের জনগণ এবং আমরা কিন্তু এইটুক বুঝি যে অভিযুক্ত আর অপরাধীর ভিতরে একটা পার্থক্য আছে, যেটা নিয়ে এই জায়গায় মাহমুদ কনফিউশন তৈরি হয়েছে। যে আমাদের দর্শকরা যারা মুভি দেখে তারা অনেক মুভিতেই দেখেছে, যেমন ইন্ডিয়ান একটা মুভি আছে রুস্তম, যে মুভিতে দেখা গেছে যে একজন ইন্ডিয়ান নেভি ক্যাপ্টেন চাকরিরত অবস্থায় একজন সিভিলিয়ানকে হত্যা করে, যে একটা ঘটনার প্রেক্ষিতে, এবং এই কেসটা সিভিল কোর্টে যায়। এবং সিভিল কোর্টে উনি কিন্তু ইউনিফর্ম পরিহিত অবস্থায় সিভিল কোর্টে গিয়ে এই কেস ডিফেন্ড করেন। ইভেন তুমি তো মানে র্যাবে ছিলে কিনা আমি জানি না, র্যাবের অফিসাররা যারা, র্যাবে আর্মি অফিসার যারা আছে, তারা কিন্তু সাক্ষী দেওয়ার জন্য বিভিন্ন সময় কোর্টে যায়, ইউনিফর্ম পরেই যায়। তো অনেকের মনে এটা নিয়ে একটা আপত্তি আসছে। দুইটা প্রশ্ন। একটা হচ্ছে এই অপরাধটা সামরিক আইনে কি বিচার করা যেত কিনা, আর দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যারা অলরেডি চাকরিরত আছে, পৃথিবীর ইতিহাসে কোথাও তো এরকম দেখা যায় না। যেমন আমি আরেকটা উদাহরণ দিই, তোমাকে প্রশ্ন করতে গিয়ে আমি নিজেই বেশি বলে ফেলতেছি। সেটা হচ্ছে, এটাকে বলে মাই ম্যাসাকার। এটা ভিয়েতনামে হয়েছিল এবং যেই লেফটেন্যান্ট কর্নেল, ইউএস আর্মির লেফটেন্যান্ট কর্নেল এই ম্যাসাকারের জন্য দায়ী, সে তখন ওই ইউএস মেরিনে চাকরিরত ছিল। তখন ইন্টারন্যাশনাল কোর্ট থেকে তার এগেইনস্টে একটা মানে এই গ্রেফতারি পরোয়ানা যায় যে সে এই ক্রাইম করেছে। তখন ইউএসএ কি আনসার দিল জানো? নাম্বার ওয়ান আনসার ইউএসএ দিল যে ইউএস আর্মি কোনো কর্পোরেট অফিস না যে এখানে এইচআর পলিসি তুমি নিজের মতো করে বানায় নিবা। ইউএস আর্মি ডিওডির আন্ডারে চলে, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর আন্ডারে চলে, এবং ইউএস আর্মির যে আর্মি ল আছে এটা ইউএস সংবিধান দ্বারা মানে ইয়ে করা, স্বীকৃত। এক। দুই নম্বরে তারা বলল আইসিটি যেই ক্লজে গ্রেফতারি পরোয়ানা পাঠিয়েছে, আমরা রোম স্ট্রেচারের সিগনেটরি না, উই আর নট বাউন্ড টু একসেপ্ট ইওর অ্যারেস্ট ওয়ারেন্ট। বাট ইউএস আর্মি কিন্তু ওই লেফটেন্যান্ট কর্নেলের বিরুদ্ধে ওদের আর্মি রুলস অনুযায়ী মানে এই ধরনের মানে গণহত্যার কারণে যে শাস্তি হওয়া দরকার সে শাস্তি দিয়েছিল। এখন আমাদের দেশের ক্ষেত্রে
আমাদের সামরিক আইন 1952 সালের আইন দ্বারা পরিচালিত, এবং ওই আইনে গুম নামের অপরাধ নাই। কারণ আসলে আর্মি ল তো তৈরি হয় হচ্ছে যুদ্ধ অথবা শান্তিকালীন অবস্থার জন্য। Correct, sir. আর্মিতে কেউ যদি কোনো দোষ করে তাহলে তাকে হয় কোয়ার্টার গার্ডে রাখে, আর যদি ফায়ারিং স্কোয়াডে পাঠানোর দরকার হয় তাহলে ফায়ারিং স্কোয়াডে পাঠায় দেয়। আর যদি পেনাল কোডে কভার না করে তাহলে সিভিল জেলে পাঠায় দেয় চাকরি শেষ করে দিয়ে। কিন্তু সার্ভিং অফিসারকে অনেকে হাতকড়া পরিহিত অবস্থায় প্রিজন ভ্যানে দেখতে চাচ্ছে। এটা কতটুকু যৌক্তিক? স্যার আসলে যেটা বলছিলাম স্যার, আমার কয়েকটা পয়েন্ট তো আসলে একটু জানার জন্য বলছিলাম আর কি, যে আমাদের জি, কনস্টিটিউশনাল যে ইস্যুস গুলো আছে, আর্টিকেল 31 আছে, আর্টিকেল 35 আছে, আর্টিকেল 38 এর কথা বলা আছে, তারপর আর্টিকেল 65। দেখেন স্যার, আর্টিকেল 65 আমাদেরকে কিন্তু বলেছে সুপ্রিমেসি অফ পার্লামেন্ট ইন লেজিসলেশন। সুতরাং আর্টিকেল 65 যদি আমার পার্লামেন্টকে সুপ্রিমেসি দিয়ে থাকে, সেই ক্ষেত্রে এই যে অ্যামেন্ডমেন্ট গুলো করা হয়েছে, ধরেন আসলে ব্যাপারটা এরকম যে আসলে আমি ছাইগুলা কিনছি হচ্ছে পার্টিকুলার একটা কই মাছ ধরার জন্য অথবা একটা মাছ ধরার জন্য, হুম, যাতে কোনোভাবে পিছলায় না যেতে পারে। এখন এটা কিন্তু স্যার ভেরি মাচ ভিজিবল এই জিনিসগুলা, যার কারণে এই অ্যামেন্ডমেন্ট গুলা কিছুটা কোয়েশ্চেনের সম্মুখীন হচ্ছে। আবার এটা আর্টিকেল, একটা আর্টিকেল না, এই অ্যামেন্ডমেন্ট গুলা কনস্টিটিউশনের অনেকগুলো আর্টিকেলকে ওভাররাইড করছে। সুতরাং হুম, এতগুলা আর্টিকেলকে, আবার আর্টিকেল 152 কে ওভারলো করছে, অর্থাৎ ডেফিনেশন অফ ল কে মানে আপনার স্যার ওভারটেক করছে, যেখানে বলা হয়েছে ডেফিনেশন অফ লতে বলা হয়েছে যে অ্যাক্টস অফ পার্লামেন্ট নট অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কুলার্স। মানে হুম, পার্লামেন্টের মাধ্যমে কিন্তু স্যার ল আসবে, আইন আসবে, সেটা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কুলারের মধ্য দিয়ে আসবে না, আর্টিকেল 152 তে বলা আছে। এখন প্রভিশনালি তারা যে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশনাল প্রসেসের মধ্য দিয়েই আলটিমেটলি অর্ডিন্যান্সের যে অর্ডিন্যান্স গুলো তারা জারি করেছে 2024 সালের নভেম্বর এবং 2025 সালের মেতে, এই দুইটা কিন্তু স্যার পার্লামেন্টে এখনো পর্যন্ত সেশন হয় না। তার মানে নেক্সট যে রাটিফাই হয় গভর্নমেন্ট না। আসবে, next year government as well. Of course these sir amendments must needs to be ratified, go through ratification through a formal parliamentary session. এখন ওইখানে যদি তারা বলে না, we don't agree on that, now what happens? এই যে টোটাল অ্যাক্টিভিটিস গুলো হইলো, দ্যাটস ইন ল্যাপস হয়ে ভেইন, যাবে। ল্যাপস হয়ে হুম, যাবে। তখন এই লম্বা প্যাসেজের মধ্য দিয়ে যেই কাজগুলো আরো করা যেত, তাদেরকে আরো বিচারের সম্মুখীন করা যেত, বা স্পেসিফিক্যালি তাদের জন্য আরো প্রপারলি এখানে জাস্টিস এনশিওর করা যেত, যারা ভিকটিমের ফ্যামিলি আছে তারা আসলে জাস্টিসটা দেখতে পারতো, সেটা কিন্তু আলটিমেটলি লম্বা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে। সেক্ষেত্রে হুম, আমি তো মনে করি আসলে স্যার এই আইনগুলোকে এরকম এই জন্যই করা হয়েছে যাতে করে এটাকে আরো প্রলং করা হয়। হ্যাঁ, এখন আরেকটা আপনার কথা, আপনি যেটা বললেন স্যার, যে আসলে আমাদের আর্মি অ্যাক্টের ভিতরে এই জিনিসটা নাই। আর্মি অ্যাক্টের ভিতরে সরাসরি আমাদের যেই ৩ টা জিনিস নিয়ে আর্মি অ্যাক্ট কাজ করে না ইউজুয়ালি, সেটা তো স্যার আমরা জানি যে রেপ, মার্ডার এবং কালপেবল হোমিসাইড। বাট স্টিল ওইটাও বলা আছে যেই অ্যাক্ট গুলা বা যেই অপরাধগুলো হচ্ছে আর্মি অ্যাক্টের মধ্যে প্রেসাইজ করে নাই, সেগুলা সেকশন 55 এর আন্ডারে ট্রায়াল করা যায়। সুতরাং হুম, এই আর্মি অ্যাক্ট যেটা অলরেডি আছে, সেটাকে ওভারটেক করে সার্ভিং অফিসারদের জন্য নতুন যে একটা হচ্ছে সেটাতে নিয়ে যাওয়া, এটা হচ্ছে স্যার একটা ওভার রাইটিং অফ দ্য এক্সিস্টিং ল। সুতরাং এই এক্সিস্টিং লটাকে অফকোর্স আপনি ওভাররাইট করতে পারেন, ইউ ক্যান অলওয়েজ ডু দ্যাট। বাট আমরা যদি হিস্ট্রিক্যালি দেখি স্যার, ইন্দোনেশিয়াতে কি হয়েছে, তারা প্রথমে এরকম ভাবে একটা স্পেশাল ট্রাইব্যুনাল করে কিন্তু স্যার তারা রায় দিয়ে দিয়েছিল এবং পরবর্তীতে ইম্পিউনিটি হয়ে গেছে, পরবর্তীতে সেই হুম, রায়টা টিকে নেয়। এবং আমরা যদি চিলির দিকে তাকাই, তারা হচ্ছে প্রথমে মিলিটারি লকে অ্যামেন্ড করেছে এবং এই স্পেসিফিক কাজগুলোর জন্য, স্পেসিফিক অপরাধগুলোর জন্য কিন্তু তারা হচ্ছে স্যার পরবর্তীতে একটা ট্রাইব্যুনাল করেছে। বাট প্রথমে তারা মিলিটারি যে লটা ছিল সেটাকে অ্যামেন্ড করেছে। আমরা যদি হুম, স্যার আর্জেন্টিনার দিকে তাকাই, সেম আর্জেন্টিনাতে অ্যাবসলিউটলি এখন সেম ঘটনা তো এখানে ঘটে নাই। চিলিতে ডিক্টেটরশিপ ছিল, মিলিটারি ডিক্টেটরশিপ। আর্জেন্টিনাতে মিলিটারি ডিক্টেটরশিপ ছিল। ইন্দোনেশিয়াতে মিলিটারি ডিক্টেটরশিপ ছিল। সুতরাং তারা তাদের মিলিটারি ডিক্টেটরশিপ টিকায় রাখার জন্য এহেন কোনো কাজ নাই তখন তারা করে না। গুম, হত্যা, রাজনীতি থেকে শুরু করে এভরিথিং, রেপ, মার্ডার ছিল। সেইগুলাকে তারা অ্যাড্রেস করার জন্য কিন্তু স্যার প্রথমে যেটা করেছে, সেখানে এত হাজার থাউজেন্ডস অফ কেস স্টাডিজে আছে যে তারা যে কাজগুলো করেছে ওইখানে, এবং সেগুলো বিচারিক প্রক্রিয়া এখনো পর্যন্ত চলমান, যেগুলো 1968, 1973, 1990 থেকে শুরু হয়েছে স্যার, এখনো পর্যন্ত কিন্তু চলমান। কিন্তু তারা যে প্রথমে কাজটা করেছে, তারা এত বছর আগেও কিন্তু শুরু করে তারা যে প্রথমে কাজটা করেছে, এক্সিস্টিং মিলিটারি ল যেটা ছিল, যেটা এটাকে তাদেরকে এক্সারসাইজ করতে দিচ্ছিল না সিভিল কোর্টে এই সার্ভিং অফিসারদেরকে, তারা সেটাকে আগে অ্যামেন্ড করেছে, পার্লামেন্টে সেটা হুম, অ্যামেন্ড করে তারা এই অপরাধগুলোকে সিভিল কোর্টে নিয়ে আসার জন্য অনুমতি দিয়েছে। কিন্তু এইখানে যে জিনিসটা হয়েছে, আইসিটি অ্যাক্টকে তাড়াহুড়া করে এরকম ভাবে স্যার, যেটা ছিল আপনি দেখেন স্যার, যে আইনটা হয়েছে মুক্তিযুদ্ধে যারা অপরাধী ছিল তাদেরকে করার হুম, জন্য, তাদেরকে ট্রায়াল করার জন্য, সেই আইনে আপনি তাদেরকে বিচার করার জন্য মানে এত দ্রুত ইনক্লুশন করলেন, সেখানে আই এম নট শিওর যে কোন স্টেক হোল্ডাররা জড়িত ছিল। কিন্তু
তাদের বিচারটা তো আসলে একটা স্পেশাল বেঞ্চের মাধ্যমে করা যেত, একটা স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে করা যেত সুপ্রিম কোর্টের অধীনে। সুতরাং সেটা না করে এখানে করা হয়েছে, এবং করা হয়েছে এমন ভাবে যে আপনি মিলিটারি লটাকে আলটিমেটলি সাবসিডাইজ না করে আপনি হচ্ছে আরেকটা লর মধ্যে তাদেরকে ফেলে দিতে চাচ্ছেন। এখন অর্গানাইজেশনাল লায়াবিলিটি হিসেবে সেকশন 20 ব্রাভো অনুযায়ী কিন্তু রিস্ক অফ কানেক্টিভ পানিশমেন্ট এবং ভায়োলেন্স, এটা কিন্তু স্যার ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং ডিউ প্রসেসকে ভায়োলেট করে। আবার হুম। আরেকটা যেটা হচ্ছে স্যার ডিরেক্ট অ্যারেস্ট পাওয়ার, হ্যাঁ এটা ডিরেক্ট অ্যারেস্ট পাওয়ার তো আসলে নিতেই পারে, বাট দেন এটা যেটা হয়েছে যে কনফ্লিক্ট করবে ক্রিমিনাল প্রসিজার এবং হচ্ছে স্যার জুডিশিয়াল ওভারসাইট যেটা আছে সেটার সাথে আমি মনে করি যে এখানে কনফ্লিক্ট করে। আবার যেটা আছে একজন সার্ভিং মিলিটারি অফিসারকে আপনি যখন স্যার অ্যারেস্ট করবে কোনো একটা আইন শৃঙ্খলা বাহিনী, তার কিন্তু এমপির মাধ্যমে প্রসিজারাল পদ্ধতিতে তাকে হস্তান্তর করা হয়। কিন্তু সেটাও যেন না করতে হয়, সেটা যেন এমপি অর্থাৎ মিলিটারি পুলিশ অথবা মিলিটারি যেন কোনোভাবে এখানে অ্যাডিন না হইতে পারে। তারা যেটা করেছে যে কোনোভাবে এই যে শুধুমাত্র তাদের এই আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী এবং ইন্টেলিজেন্স অর্গানাইজেশন যারা আছে তারা তাদেরকে তাদের নামে কোনো এলিগেশন জমা হইলে তাদের চাকরি চলে যাবে। এখানে আরেকটা সংবিধানের স্যার রাইট কিন্তু আপনি স্যার অ্যাবলিশ করে দিয়েছে, যেটা হচ্ছে রাইট টু প্রোটেকশন অফ সার্ভিস। সরকারি চাকরির কিন্তু প্রোটেকশন রাইট আছে। সুতরাং এই রাইটটাকে ওভারসিট করেছে ওই যে একটা আইন, একটা ক্লজ, যে এটা অন্য কোনো আইনের সাথে কনফ্লিক্টিং হলে সে সবার উপরে চলে যাবে। এখন আমি কোন প্রেক্ষাপটে করছি সেটা তাদেরকে বিবেচনায় নেওয়া দরকার ছিল। এখন এটা করার জন্য যেটা অলরেডি বললাম যে স্যার তাদেরকে সার্ভিং অফিসারদেরকে আসলে এটাকে প্যারালাইজ করার জন্য করা হয়েছে, বাট দেন দ্যাটস ওকে, তারা সেটাও করেছে। এখন এই আমি যেটা দেখি আর কি স্যার যে আমাদের ফেয়ার ট্রায়াল যদি হয়, আমাদের এটা কোনটা, এটা তাদের কোনটাতে হবে আর্টিকেল 35 এর আন্ডারে পারহ্যাপস এটা ফেয়ার ট্রায়াল হবে, এবং আইসিসিপিআর আর্টিকেল 14 এই দুইটা আমি গত 2-3 দিন স্যার এই ট্রায়াল এবং এগুলাই মুখস্থ করতেছিলাম, সো মোটামুটি একটা কিছুটা আইডিয়া আসছে আর কি। সো এখানে যেই জিনিসটা আমি অলরেডি স্যার আপনাকে যেটা বললাম, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, চিলি, মেক্সিকো 2024 হয়েছে, 2014 তে হয়েছে স্যার, সরি মেক্সিকোতে 2014 কিন্তু সেম মিলিটারি ল যেটা ছিল সেটাকে অ্যামেন্ড করে তারপর হচ্ছে স্যার স্পেশাল ল করা হয়েছে। সাউথ কোরিয়াতে 2021 হয়েছে স্যার মিলিটারি কোড অ্যামেন্ডেড টু ট্রান্সফার ইনটু সিভিলিয়ান কোড। টার্কিতে 2017 হয়েছে, যেটা ওই যে টার্কির কুর কথা যেটা বলা হয়েছিল, একজন ইউটিউবার অলরেডি দেখলাম একটা পোস্ট দিয়েছে সেটাতে, কিন্তু সেখানেও কিন্তু কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়ে অ্যাবলিশ করেছে মিলিটারি কোর্টের সেই শুধুমাত্র ক্লজগুলা, এবং পরবর্তীতে তাদেরকে কিন্তু নেওয়া হয়েছে। এইখানে আমি যেটা দেখি স্যার এই এর মাধ্যমে বিচারিক প্রক্রিয়া হয়তো বা তারা নিয়ে যেতে পারবে, কিন্তু এটার একটা ভবিষ্যৎটা, এই বিচারটা না টিকার সম্ভাবনা আরো বেশি তখন থাকে। আবার একটা যেটা হয়েছে, আপনি একটা খুব স্যার এগুলো কিন্তু সব আইকনিক জিনিসপত্র যেগুলো হচ্ছে চোখে লাগার মতো, হ্যাঁ আপনি যে অফিসার গুলা কাজ করেছে তারা তখন ডেপুটেশনে ছিল, ডিজিএফআই এর কোনো ড্রেস কোড নাই, র্যাবের ড্রেস কোড হচ্ছে ব্ল্যাক, আনসার ভিডিওতে থাকলে তাদের একটা ড্রেস কোড আছে। সুতরাং এই যে যারা বিভিন্ন জায়গায় কাজ করেছে, ওইখানে যারা ডিজি আছে বা যারা এই আপনার এই কার্যক্রমগুলো করেছে যেগুলো খুব ঘৃণিত, তাদের ছবিতে কিন্তু ওই পোশাক না দিয়ে দিয়েছে হচ্ছে মিলিটারির যে পোশাকটা আছে সেটা দিয়ে আপনি রাজু ভাস্কর্যের এখানে আজকে তাদের একটা প্রতিমা ঠানায় দিলেন, সেখানে জুতা টুতা মারলেন। হ্যাঁ, সুতরাং আপনি কাকে জুতা মারছেন, কাকে আপনি মেলাইন করছেন? ইউনিফর্মটাকে ওইখানে make, if you have any intention to malign someone, make the person malign। আপনি টোটাল বাহিনীটাকে যখন মেলাইন করছেন তার মানে হচ্ছে বাহিনীটাকে আপনি পয়েন্ট আউট করছেন। এখানে একটা হাউ হ্যাপি ইজ উলফল্যান্ড টুডে? স্যার ওরা তো অনেক অনেক খুশি, কারণ হচ্ছে ওরা একটা যুদ্ধ ছাড়া বাংলাদেশে জিতে যাচ্ছে স্যার, আমি মনে করি। উলফল্যান্ড মানে বলতে স্যার আপনি ভারতকে বোঝাচ্ছেন, আমি দর্শকদের বোঝার জন্য বলতেছি এই কারণে, কারণ তাদেরও জানার রাইট আছে। কারণ ভারত তো স্যার যে কয় জায়গায় তালি দেওয়া যেতে পারে সেই তালিটা তারা দিচ্ছে, কারণ তারা কোনো একটা যুদ্ধ ছাড়া মোটামুটি তারা কিন্তু জিতে যাচ্ছে আমাদের উপর। এবং এটার যে আসলে পেরিফেরিয়াল ইফেক্ট কতদূর পর্যন্ত হতে পারে এটা আমরা অনেক সময় আসলে বিপ্লবী মাথায় চিন্তা করলে একরকম, কিন্তু সেনাবাহিনী তো আসলে এখানে সেনাবাহিনী তো গুম খুম করতেছে না, যারা করছে তাদের বিচার হইতে হবে মাস্ট। এখন বাহিনীর সাথে এটা কোঅর্ডিনেশন করে তাদেরকে কোন আইনের ভিত্তিতে তাদেরকে আসলে ট্রায়াল করা যায়, এটা একটা গুড কোঅর্ডিনেশনের দরকার ছিল স্যার, আমি এটা মনে করি আর কি স্যার। এই জায়গাটায় আমি একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই যে একটা সার্টেন টাইম পর্যন্ত মানে মিলিটারি অফিসাররা, যারা পুরাতন মিলিটারি অফিসার আছে, দে আর ভেরি আপরাইট। বাট আমাদের যখন বোঝার বয়স হলো তারপর থেকে আমরা দেখলাম যে মিলিটারি অফিসাররা আর্মির বাইরে ওদেরকে নিয়ে গিয়ে, যেমন ধরো অনেকে যে এটা জানে কিনা আমি জানি না,
যে জেনারেল বরখাস্ত জিয়া, উনি কিন্তু সেই যে মেজর র্যাঙ্কে আর্মি থেকে বেরোইছে, তারপর থেকে জীবনে আমরা তারপরে কাজ ওনাকে আর্মিতে দেখি। কারেক্ট স্যার। আর্মির বাইরে থেকেই উনি একের পর এক প্রমোশন পেয়ে জেনারেল পর্যন্ত হয়ে গেছে। মানে এইটা আমার কাছে মনে হয় বাংলাদেশের হিস্ট্রিতে আনহার্ড, যে ব্রিগেড কমান্ড ছাড়া, ডিভিশন কমান্ড ছাড়া একজন মেজর মানুষ, জেনারেল। একমাত্র ডাক্তাররা বোধহয় মেজর জেনারেল হয় এই কমান্ড এক্সপেরিয়েন্স ছাড়া। উনিও এক ধরনের ডাক্তার ছিল, এখন বোঝা যাচ্ছে ডক্টর জেকিল এন্ড মিস্টার হাইড। আল্লাহ ওনার উপরে লানত দিক, এবং তার উপরে যত রকমের পানিশমেন্ট হওয়া উচিত। কিন্তু আমি একটা প্রশ্ন এখানে তোমায় করতে চাই, যে তাহলে এই যে সার্ভিং অফিসার যাদের এগেইনস্টে অ্যালিগেশন আসছে, তাদের ভিতরে অপরাধী আছে, তাদের ভিতরে হয়তো নিরপরাধ আছে, এটা আদালত প্রমাণ করবে, তাহলে তাদেরকে আসলে এই চাকরিরত অবস্থায় কোন সিস্টেমে আদালতে উপস্থাপন করা যেতে পারে? স্যার আমি প্রথমে যেটা বললাম স্যার, আমি আসলে অপরাধীর বিচার হইতে হবে এটার পক্ষে প্রথমে দাঁড়িয়ে, তারপর হচ্ছে আমি যে জিনিসটা বলতে চাই যে রাষ্ট্রের কাঠামোর বাইরে কোনো বাহিনী না। হুম, সুতরাং তাদের যে এক্সিস্টিং আইন আছে সেই আইনটাকে ওভারলেপ করতে হলে সেটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাওয়া উচিত ছিল, অ্যামেন্ড করে দেন হচ্ছে নতুন একটা আইন আনা উচিত ছিল। সেটা অ্যামেন্ড না করে সরাসরি যখন একটা নতুন আইনের মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা খুবই দৃষ্টিকটু এবং এটা বোঝা যাচ্ছে যে এটা খুবই স্যার একটা নির্দিষ্ট কোনো কিছুকে টার্গেট করে করা হচ্ছে। এখানে আমি হুম। যেটা বুঝতে পারি স্যার, আমাকে যদি জিজ্ঞেস করেন লেভেন খুবই, এখানে যারা আসলে সাবজেক্ট টু ক্রিমিনাল, এখানে ক্রিমিনাল যারা আছে তারা আসলে সাবজেক্টটা না, এখানে সাবজেক্টটা হচ্ছে বাহিনী। কেন বলছি বাহিনী স্যার? আপনি তো এখানে অন্য কোনো বাহিনী দেখতে পাচ্ছেন না। নেভি নাই, না, এয়ারফোর্স নাই। এখানে পুলিশের ডিআইজি নাই, সচিব নাই, এডিশনাল আইজি পুলিশ নাই। নাই। এইখানে এখানে কোনো সেক্রেটারির নাম নাই স্যার। এখানে সেক্রেটারির কি এটা লুপে ছিল না? এখানে কোনো বিচারকের নাম নাই। বিচারকরা কি লুপে ছিল না? ডকুমেন্টারির মধ্যেই তো ছিল যে বিচারক যিনি ছিল উনি বলছেন যে উনি এত শব্দ করতেছেন কেন? উনি এই কথা এখানে এসে বলতেছেন কেন যে উনাকে গুম করে রাখা হয়েছে, উনারা বাইরে নিয়ে যান। বাইরে নিয়ে পিটাচ্ছে, আবার ডাইকা এনে বলতেছে যে এত শব্দ হচ্ছে কেন? তো তারা কোথায়? মেইন কথা আমার কথা হচ্ছে যে স্যার এখানে আসলে দিস ইজ আ হোল প্রসেস। আবার একটা জিনিস যেটা আ আ মোরাল ইস্যু তো আছেই। সুতরাং আ আ এই ইস্যুগুলাকে খুব টার্গেটেড ওয়েতে করা হচ্ছে সেটা খুব ওয়েল আন্ডারস্টুড। কিন্তু এটা এরকম ভাবে না হয়ে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে যাচ্ছে জিনিসটা, অ্যাবসোলিউটলি এটা এখন না, দৃশ্যমান। আবার ওইদিন এরকম দেখলাম হলে না, যে চট করে শফিক সাহেব বললেন যে আর কাউকে গ্রেফতার করবে না। এটা হ্যাঁ আবার উনি স্যার। কিভাবে বলেন? উনি জানতে পেরেছেন আইসিটি ট্রাইব্যুনাল থেকে যে এই মুহূর্তে কাউকে গ্রেফতারের আর কোনো প্ল্যানিং নাই। তাদের কোনো পরিকল্পনা নাই। এখন তার মানে কি পরিকল্পনা করে গ্রেফতার করা হয়? এটা তো ওহ মাই গড! টোটালি আনহার্ড একটা জিনিস এবং এটাই তো একটা বিচারের প্রথমে শুরুতেই তো একটা বড় ধরনের কোয়েশ্চেন রেজ করে ফেলে। এখন আরেকটা জিনিস স্যার, ওই যে এই টোটাল যারা আছে তারা তো নাই। এখন আপনি যখন একটা বাহিনীর সদস্য বা একটা ইনস্টিটিউশনকে মেলাইন করছেন, আপনি কে? ইউ আর আ পলিটিক্যাল পার্টি। আপনি কে? ইউর পলিটিক্যাল পার্টি হেডস, অথবা মন্ত্রী, অথবা মিনিস্টার। আপনি ইউজ করছেন তাদেরকে। হাউ ইউ আর ইউজিং? থ্রু আ আনলফুল কমান্ড। যেটা আমরা প্রথমে ডিসকাশন করলাম যে লফুল কমান্ড আমরা আনলফুল কোন আমি কি করব না করব। আপনি ১০০ জনকে আনলফুল কমান্ড করলে ৯৯ জন মানা করতে পারে। একজন তো হ্যাঁ বলে ফেলতে পারে। সাবজেক্ট টু দ্য সার্কামস্টেন্সেস। এবং সেই একজনকে যদি আপনি প্রিপেয়ার করে ফেলতে পারেন অ্যাকর্ডিং টু ইউর মোটিভ, তাকে দিয়ে তো আপনি ১০০ খুন করাইতে পারবেন। রাইট স্যার? হুম, এখন তাই তো এখন হইছে। এখন হ্যাঁ, রাইট স্যার। এখন এই যে পলিটিক্যাল ফ্রেমিং এর মধ্যে এই বাহিনীগুলাকে ইউজ করা হয়, বাহিনীর জেনারেল থেকে শুরু করে বিভিন্ন যারা আছে তাদেরকে ইউজ করা হয়। এইটার স্টপেজটা কোথায়? আমরা সেই রাজনৈতিক কালচারের কিন্তু স্যার কোন ধরনের সংস্কার বা কোন ধরনের ওটা করা যাবে না বা ওইটা নিয়ে কোনটা আলোচনাই নাই। কারণ এক্সিস্টিং যারা আছে অথবা নতুন যারা আছে পলিটিক্যাল পার্টি তারাও যখন ক্ষমতায় আসবে আসলে তারা বাহিনীকে ইউজ করতে চায়। এটাই হচ্ছে আচ্ছা, বাস্তবতা। পৃথিবীর আর কোন দেশে কি তুমি দেখছো যে পুলিশের আন্ডারে আর্মি চাকরি করে? এটা স্যার কি সম্ভব? মানে এটা তো আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আপনি এবং আমরা তো কখনো এরকম ভাবে চাকরি করি নাই। সুতরাং এটা তো স্যার ভেরি আনহার্ড এবং ভেরি আনইউজুয়াল যে পুলিশের আন্ডারে আর্মি অফিসাররা যে চাকরি করে। সুতরাং এরকম মানে ডেপুটেশন এর কোনো প্রয়োজন নাই। এখন স্যার ওই যে আরেকটা জিনিসের কথা বলা হচ্ছে যে ওর মোরালটা আপনি কি মনে করেন স্যার? এটার এই ক্ষেত্রে মানে এই ইস্যু গুলাতে সেনাবাহিনীর মধ্যে বর্তমানে যারা আছে তাদের ডিউটিরত অবস্থায় আছে তারা ইনএ টু সিভিল পাওয়ার না, সরাসরি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ল এনফোর্সিং মেম্বার হিসেবে গ্রাউন্ডে আছে। এটাতে সরাসরি মোরাল ইফেক্ট কি পড়তে পারে স্যার? আপনার কি মনে হয় স্যার? ডেফিনিটলি আমার কাছে মনে হয় যে আহ, জিনিসটা খুবই ডিসহার্টেনিং, এবং এটা বাহিনীর ভেতরে একটা হিউজ কনফিউশন ক্রিয়েট করতেছে। কিভাবে বলি? নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশ আর্মি অ্যাক্ট যেটা আছে, এবং বাংলাদেশ আর্মি যেই আইন দ্বারা চলে, এটা তো রাষ্ট্রেরই একটা আইন। স্যার, এবং একটা আহ, মানে
আর্মি, নেভি, এয়ারফোর্সের যে মানে লটা আছে, এই লটাকে সাডেনলি এখন তো সবাই কোশ্চেন করা শুরু করবে। এবং এই জায়গায় যখন কোশ্চেন করা শুরু করবে তখন বাহিনীর ভিতরে তো একটা লিগ্যাল মানে ইনডিসিপ্লিন চলে আসবে। এবং এটার কিন্তু মানে লম্বা সময়ের যে ইফেক্ট, এই ইফেক্টটা কিন্তু মানে আর্মিকে অথবা বাহিনীগুলোকে আরো দুর্বল করে ফেলবে। দিস ইজ পয়েন্ট নাম্বার 1 আমার কাছে মনে হয়। 2 নাম্বার যেটা হচ্ছে যে আই ফুললি ইকো উইথ ইউ, যে সম্ভবত সুযোগ ছিল আর একটু সময় নিয়ে আর্মি লটাকে একটু পরিবর্তন করে ওইখানে ওই স্পেসটা যদি ক্রিয়েট করে নিত, তাহলে মনে হয় এই যে আজকে যে কনফিউশনটা হচ্ছে, এই কনফিউশনটা অ্যাভয়েড করা যেত। এখন অলরেডি আজকে একটা সাবজেল ঘোষণা করছে, এখন আসলে আদালত ওই সাবজেলেই ওদেরকে পাঠাবে কিনা সেটাও আরেকটা মানে কনফিউশন ক্রিয়েট করবে, যেটা আমার কাছে আননেসেসারি মনে হয়েছে। আরেকটা জায়গায় আমি এখানে ইয়ে করব, সেটা হচ্ছে যে আমাদের এটা গবেষণা করা দরকার ছিল যে আগের টেনিয়রে মিলিটারি অফিসাররা এই ধরনের কাজে সম্পৃক্ত হলো কেন, তাদের কি ওই সুযোগ ছিল কিনা যে আমি করব না। কারণ এরকম কিন্তু আমরা আর্মিতে থাকতে অনেক অফিসার আমরা র্যাবে একসময় যেতে চাইতাম না, এবং আমরা বিভিন্ন ভাবে সিনিয়রদেরকে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করতাম, স্যার পাঠায়েন না, যাব না। প্রথম দিকে অনেকে যেতে চাইতো, কিন্তু পরবর্তীতে যখন এই জিনিসগুলো মানে কানাঘুষা শুরু হলো, এবং আমরা যখন দেখতে শুরু করলাম যে কিছু পার্টিকুলার অফিসার র্যাব থেকে আর আসে না, ও র্যাবে একবার আসে আবার যায়, তো তখন কিন্তু আমরা টের পেয়ে গেলাম যে না, এটা সম্ভবত মানে কিছু একটা হচ্ছে, এবং আমাদের ফ্যামিলিরাও তখন বললো যে না, দরকার নাই, ওদিকে যাওয়ার দরকার নাই। তো এই জন্য আমার মনে হয় যে এই কোর্টের পারভিউতে ওই জিনিসটাও আনার দরকার ছিল যে হোয়াট আর দ্য সার্কামস্টেন্সেস যেটা অফিসারদেরকে বাধ্য করছে এই ধরনের কাজে ব্যবহৃত হতে। এখন ওই যে শুরুতেই যে গল্পটা বললাম, লফুল কমান্ড এবং আনলফুল কমান্ড, একটা লোকের 25-30 বছর চাকরি হলো, এই 30-25 বছর চাকরি অবস্থায় তাকে যখন প্রধানমন্ত্রী বলে যে আপনি এইটা করেন অথবা আপনার লোক দিয়ে এটা করান, উনি তখন মানে তার হাতে অপশন কি থাকে? কারণ এই বাংলাদেশেই আমরা দীর্ঘদিন এই ধরনের মানে উদাহরণ দেখেছি যেখানে সার্ভিস নো মোর রিকোয়ার্ড এই কথাটা বলে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এবং আমাদের দর্শকদের অনেকেই জানে কি জানে না আমি জানি না, যে আর্মি থেকে যদি কখনো আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, আপনি এই কারণে আর বাংলাদেশের কোনো কোর্টে, বিশ্বের কোনো কোর্টে আপনি যেতে পারবেন না, এটা সংবিধান দ্বারা রুদ্ধ করে দেওয়া আছে। এখন আপনার এত ডেকোরেটেড একটা ক্যারিয়ার, তার একটা পর্যায়ে যখন কোনো কারণ না দেখায় আপনাকে চাকরি থেকে বের করে দেওয়ার পাওয়ার থাকে কারো হাতে, তখন কিন্তু আপনি অনেকটা বাধ্য হয়ে যান। খুব কম লোকই আছে তাদের ওই ব্যাকবোন থাকে, তাদের ওই ব্যাকগ্রাউন্ড থাকে যে ঠিক আছে আমি এই বয়সেও চাকরি থেকে চলে যাব, কিন্তু মাথা নোয়াবো না। যেমন আমি 2-1 জনের নাম চাইলে বলতেই পারি, যেমন নাইম আশফাক স্যার, হি ওয়াজ এ জিওসি, বাট ওনাকে যখন বললো ওই যে একটা অদ্ভুত আইন যে পরিবারের কেউ যদি দেশের বাইরের নাগরিকত্ব নেয় তাহলে নাকি নিরাপত্তার কারণে তাকে দেয়া যাবে না, কি ফানি ব্যাপার। যেখানে পরবর্তীতে উদ্ঘাটিত হইলো যে যেই সেনাপ্রধান মানে জেনারেল আজিজ এই ক্লজ দেখে স্যারদেরকে আউট করলো, তার 14 গোষ্ঠীর ইন্ডিয়ান পাসপোর্ট, দুবাই পাসপোর্ট, কোনো হেন পাসপোর্ট বাকি নেই, ইভেন তারও বোধহয় কয়েকটা পাসপোর্ট আছে। তো দ্যাট ইজ ড্যামেজিং। তো এই জন্য আমি বললাম যে এই কোর্টের এখন একই সাথে ওই দায়িত্ব নেওয়া উচিত যে কালকে যখন আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তারাও কি আবার ইউজ করবে না? হ্যালো স্যার, শুনতে এই পাচ্ছেন স্যার? পরিস্থিতিতে, হ্যাঁ এখন শুনতে পাচ্ছ? তো আমি যেটা বলার চেষ্টা করছি যে এখনই কিন্তু মোক্ষম সময় ছিল। এখন যদি এই আইনটা করে দেওয়া যেত, যেটা 1982 সালে ইন্ডিয়াতে হয়েছে। ইন্ডিয়াতে এরকম ওই যে চাকরির নো মোর সার্ভিস রিকোয়ার্ড বলে বের করে দিচ্ছিল। একজন লেফটেন্যান্ট কর্নেল প্রীতি সিং
উনি ইন্ডিয়ান ইউনিয়ন অফ ইন্ডিয়ার এগেনস্টে কেস করে, মানে এই কোর্টে কেস উঠলো যে আমি রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করলাম যে কেন আমাকে এটা করা হলো। এবং এই মামলায় সুপ্রিম কোর্ট একটা রায় দিল যে এখন থেকে ইন্ডিয়ান মিলিটারিতে কোর্ট মার্শালে কেউ যদি চাকরিচ্যুত হয় তাহলে সে আপিল করার সুযোগ পাবে। এই যে একটা যুগান্তকারী রায়, তুমি জানো খুব কম দেশে কিন্তু এটা আছে। তো এই রায়টা হওয়ার পরে সুপ্রিম কোর্ট একই সাথে নির্দেশনা দিল যে এখন থেকে আর্মিতে একটা ট্রাইব্যুনাল থাকবে, যে কেউ যদি কোর্ট মার্শালে মানে চাকরি হারায় তাহলে সে ট্রাইব্যুনালে গিয়ে কমপ্লেন করতে পারবে। এবং যখন থেকে এইটা হলো এরপরে 2023 সালে এসে সুপ্রিম কোর্ট আরেকটা রুলিং দিল যে এখন থেকে যে কোনো কোর্ট মার্শাল এই ট্রাইব্যুনালে জমা দিতে হবে, সাথে স্পষ্ট কারণ উল্লেখ থাকতে হবে যে কি কারণে তার চাকরি গেল। তো এখন এই জিনিসটা হওয়ার কারণে যেটা হয়েছে, আর্মি ইন্ডিয়ান আর্মিতে কিন্তু কোনো অফিসারকে দিয়ে 2 নম্বরই করানো যায় না, কারণ তাকে যখনই তুমি মানে কোনো আনলফুল কমান্ড দিবা ও প্রমাণ রাখবে এবং কেস করে দিবে। তো এখন আমাদের দেশে এরকম একটা ন্যায়পালের অফিস এই মুহূর্তে খুব দরকার। এবং আমার ধারণা এই যে এরকম একটা ন্যায়পালের অফিস যদি একবার প্রতিষ্ঠা করা যায় বাংলাদেশে, তাহলে এরপরে আর কখনো তুমি কোনো জেনারেলকে কদমবুজি করতে দেখবে না। ট্রু অর নট বলো? অ্যাবসলিউটলি স্যার, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আই মিন মিলিটারিকে মিলিটারির গণ্ডির মধ্যে রাখতে হবে। রাজনৈতিক কাজে ইউজ করতে গেলেই স্যার এই ইস্যুগুলো আরো আসবে। কারণ একটা জিনিস তো খুব পরিষ্কার স্যার, যে আসলে সেনাবাহিনী যেমন হচ্ছে আপনার তাদের কাজটা, ভালো কাজটা যেরকম প্রপারলি করে স্যার, এই সেনাবাহিনীর অফিসারদেরকে যদি ডিরেল করা যায়, খারাপ কাজটাও স্যার একের কত খুব সুন্দর করে করবে, সবচেয়ে ভালো করে করবে। এটা হচ্ছে বাস্তবতা। কারণ তারা ওই ভালো কাজ যেটা করতেছে সেটাও যেমন খুব ফাইন টিউন করে একদম দড়ি ধরে সুতা ধরে সুন্দর করে করতে চায়, খারাপ কাজটা করতেও গেলে যেন একদম ফাইন সুন্দর একের পর খারাপ কাজ হয় সেটাও তারা কিন্তু করতে চায়। সুতরাং এইটা স্টপ করার একমাত্র স্যার পদ্ধতি হচ্ছে, আমি মনে করি যে স্যার পলিটিক্যাল যে ইনফ্লুয়েন্সটা আছে বাহিনীগুলোর উপরে, এটাকে ফুললি স্টপ করতে হবে। এই কালচারটা বন্ধ করতে হবে। এটা কিভাবে বন্ধ করতে হবে? তারা রাষ্ট্রের আইন প্রণেতা যারা আছে তাদেরকে কাজ করতে হবে এটাকে নিয়ে। তারা হচ্ছে কয়েকদিন পর এই 10 বছর পরে আবার এরকম করে আরেকটা ট্রাইব্যুনাল করে আরো কিছু অফিসারদেরকে এরকম করতে হবে। সো এটা তো হইল না। যেই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক বলছি আমি মুখে, বাট আলটিমেটলি আমি চাই যে তাদেরকে আমি কোনো না কোনো ভাবে একসময় চিপা দিয়ে ধরার জন্য ওয়েট করব। দ্যাটস নট রাইট। এটা তো না, ডুয়াল আমি ফেস। আমি না মানে ধীরে ধীরে আমি আই এম নো মোর ইন দ্য আর্মি। আমি এখন বাইরে আছি, আমি দেশের জন্য কাজ করতে চাচ্ছি। আমি পলিটিশিয়ান হিসেবে আমার দেশকে আমি আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, জনগণের জন্য, জনগণের কণ্ঠস্বরের জন্য যুদ্ধ করতেছি। কিন্তু আমি অবাক হই যে একটা দেশে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি ডিপ্লয়েড আছে, এবং তারা রাত দিন পরিশ্রম করতেছে পুলিশের এই গ্যাপটাকে ফিল আপ করে মানে ইয়ে করার জন্য। এবং ওইরকম একটা পরিস্থিতিতে আবার এরকম একটা ঘটনা ঘটানো, এবং আমি যেটা দেখতে পাচ্ছি, মানে আমি যদি ফার সাইটেড ভাবে জিনিসটা দেখার চেষ্টা করি, বাংলাদেশের মানে এটা কি হয় তোমার সারা শরীরে ঘা হয়েছে খালি নাকটা পরিষ্কার? এই দেশে বিচার ব্যবস্থাকে মানে বিচার ব্যবস্থাকে অপব্যবহার করে গত 15 বছর অথবা তার আগে মানে একেবারে ঝাঁঝরা করে দিছে না বলো? অ্যাবসলিউটলি স্যার। রাতারাতি আমাকে যদি বলো যে রাতারাতি স্যার একেবারে মানে বাইক থেকে স্যার রেডিমেড মেড ইন জাপান বিচার ব্যবস্থা নিয়ে আসছি স্যার, আপনি চোখ বন্ধ করে খালি মানে ঘুমায় থাকেন নাকে তেল দিয়ে, দেখবেন যে ওরা একেবারে ওয়ার্ল্ড ক্লাস বিচার করে আপনারা দিয়ে দিবে। মানতে হঠাৎ করে কষ্ট হয়, কারণ সব সেক্টর তো ধসে গেছে, সব সেক্টর তো ঝাঁঝরা হয়ে গেছে বাংলাদেশে। এখন আমার ভয় কোনটা জানো? আমার ভয় হচ্ছে প্রমাণের অভাবে এই বরখাস্ত জিয়া সেনা আবার ছাড়া পাওয়া যায়। মানে আইনের ফাঁক তো আছে, তো এগুলো নিয়ে ভয় লাগে। তো আবারও আজকে আমরা লম্বা আলোচনা করলাম প্রায় 1 ঘন্টা। আমরা মনে হয় যে একটু শর্ট করি, বাট একটা ব্যাপার কিন্তু স্যার খুব গুরুত্বপূর্ণ, যে এই যে বলা হচ্ছে যে এটার কোনো ইফেক্ট আছে কিনা, মোরাল ইফেক্ট আছে কিনা আর্মির ভবিষ্যৎ কার্যক্রম এখন থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত। আমি যেরকম ভাবে দেখি এখানে একটা বড় ধরনের ইফেক্ট আছে। অলরেডি তো আপনি আমি জানি ক্যান্টনমেন্ট এটা নিয়ে অবশ্যই জুনিয়র এবং হচ্ছে যারা সৈনিক তাদের মধ্যে একটা বড় ধরনের মোরাল ব্রেকডাউন হয়েছে। তারা কোনোভাবেই তাদের এরকম ভাবে বাহিনীকে টার্গেটেড ওয়েতে কখনো দেখতে চায় না। সব যেটা খোলামেলা বাস্তব কথা। অনেকে এটা অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারে। আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। কারণ যারা এখন গ্রাউন্ডে কাজ করবে
তাদের কাছে একটা অর্ডার গেল এখন, যে হচ্ছে এখানে এরকম হচ্ছে একটা কি বলে একটা পজিশন হচ্ছে, তোমরা যে তাদেরকে ধরেন স্যার আওয়ামী লীগের একটা ইয়া হচ্ছে, মিছিল হচ্ছে, যাও এটাকে যে শোয়া দাও। হ্যাঁ, তো আমি গেলাম, আমি স্যার ধরেন ক্যাপ্টেন অবস্থায়, আমি আপনি যেটা করছি, গেছি শোয়াই দিছি এটায়। কিন্তু এখন কি করবে স্যার? তার সিকিউরিটিটা কোথায়? 10 বছর বা 15 বছর বা 16 বছর পরে আরেকটা আইসিটি ট্রাইব্যুনালে যে তার বিচার হবে না, যে সে মানবতা বিরোধী অপরাধ করেছে, সেই 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 জায়গাটা কোথায় স্যার? না, এখন আমি একটা জিনিস বুঝি না যে এটা কিন্তু থাকতো না স্যার তুমি যদি এই একটা নর্মাল লোকরে 1 বস্তা টাকা দিলে পরে সে যাবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য? না না স্যার, তুমি যদি সেটাই চয়েস দাও যে 1 বস্তা টাকা দিব, ওইখানে একটা এলএনজি পোস্ট আছে, আপনি আমার সাথে চলেন, বাঁচা মরার চান্স 50-50, এবং আপনি যদি মরে যান তাহলে 1 বস্তা টাকা ভাবিরে দিয়ে দিব, কয়জন রাজি হবে? এখন আর্মির স্পিরিটটাই আসলে, আই ডোন্ট এক্সপেক্ট যে পিপল উইল আন্ডারস্ট্যান্ড যে এই স্পিরিটটা কোথায় আসে। বাট এই ধরনের ঘটনা যখন তারা চোখের সামনে দেখবে বলে আশঙ্কা করে, তখন আসলেও কিন্তু মিলিটারি সোলজার এবং জুনিয়র অফিসার যারা আছে তাদের মোরালটা সেইকেন হয়ে যায়। এবং এইটা আমাদের বিজ্ঞ মানে বুদ্ধিজীবী যারা আছে তারা কতটা বুঝে আমি বুঝি না। বাট আর্মি ছাড়া কি চলবে? সুইজারল্যান্ডের মতো আমরা চলতে পারবো না? আপনি বলেন স্যার চলতে পারবো কিনা। এই জন্য আমি বললাম যে অনেক সময় আমাকে তো 2 দিন আগেও আমি ধরেন আমি পুলিশ কাজ করতেছে, ওইখানেও বাহিনী লাগতো। এখন অনেকে বলতে পারে যে আমরা বাহিনীর কথা কেন বলতেছি। আমাদের তো ওই বিচার ওদেরকে কি করবে না করবে সেটা আমাদের ইস্যু না। এখানে যে ইন্ডিকেশন গুলো আসছে, যে ইন্ডিকেটরস গুলো তারা সেট করেছে, সেটা দ্যাটস ভেরি ভেরি ভিজিবল, যে হচ্ছে টোটালি একটা মানে বাহিনী, এবং বাহিনীটাকে কবজা করে তাদেরকে কিভাবে সাইজ আপ করা যায় সেটার খেলাধুলা চলতেছে। এটা তো দেয়ার আইজে আচ্ছা, বোঝা ওপেন যাচ্ছে। ফাঁসি দিলে কেমন হয়, এটা তোমার কি মনে হয়? মানে যারা প্রমাণিত হবে যে আমি এরা রিয়েল আমি স্যার গাদ্দার। আমি স্যার একটু মানে এখানে ডেমোক্রেটিক হয়তোবা, মানে আমি এখানে গণতান্ত্রিক ভাবে চিন্তা করি, যে অরিজিনাল ডেমোক্রেসি যেটা বলে বিশ্বের অনেক দেশে যেটা হয়েছে। আপনি যদি হুম। আমাকে বলেন যে স্যার ইভেন খুনের শাস্তিও খুন হওয়া উচিত কিনা, সেটা ব্যাপারে আমি স্যার হয়তো বা একটু দ্বিমত করব। মানে খুনের শাস্তিও ফাঁসি হওয়া উচিত কিনা। এখন কারণ বিভিন্ন দেশগুলোতে, বিভিন্ন উন্নত দেশগুলো যেটা হচ্ছে যে সাবজেক্ট টু কনসিকুয়েন্সেস অনেকে খুন করে বা অনেক কিছু হয়, সুতরাং সেই ক্ষেত্রে সর্বোচ্চ মৃত্যুদণ্ড পর্যন্ত যেটা আছে সেটাকে উইথড্র করা হচ্ছে বিভিন্ন দেশ থেকে। কিন্তু এখানে স্যার আসলে তাদেরকে কোন ভাবে ট্রায়াল করা হবে বা তাদের আসলে কি ধরনের শাস্তি হইতে পারে, সেটা আমি আমার নলেজে আমি আই ডোন্ট থিংক সো দ্যাট আই হ্যাভ এনাফ নলেজ অন দ্যাট, বাট দেন দিস ইজ সাবজেক্ট টু ডিসকাশন অ্যাজ ওয়েল, এবং এটা যারা আইন প্রণেতা আছে তাদেরকে নিয়ে তারা বসে এটাকে নিয়ে ডিসকাশন করে চলে আসতে হবে। তাদেরকে বের করে নিয়ে আসতে হবে। কিন্তু ওই যে এরকম না, মানে আমার মন চাইলো যে নভেম্বরে একবার অ্যামেন্ড করলাম, আবার মেতে আরেকবার অ্যামেন্ড করলাম, উইদাউট ডিসকাসিং দ্য স্টেক হোল্ডার্স। যারা তত্ত্বাবধায়ক সরকার আছে শুধুমাত্র তারাই। তত্ত্বাবধায়ক সরকারে যারা আছে তারা কি সবাই আইন বিশেষজ্ঞ? না। সুতরাং এইটা না। তো খুব মানে অ্যালার্মিং আর কি স্যার, যে জিনিসগুলো হচ্ছে এখন। এটাকে তারা আবার ধরেন যেটা পাওয়ার এক্সারসাইজ বা পাওয়ার একটা যুদ্ধের মতো হচ্ছে। আমি যদি বলি হুম। বাহিনী এবং হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালের মধ্যে এই মুহূর্তে, যে আমরা বলবো কোথায় যাইতে হবে, তারা আবার ওইদিকে স্যার ধরেন একটা নতুন সাবজেলের ইয়া করেছে। এখন সাবজেল কার জন্য? সাবজেল কি ওই লেফটেন্যান্ট জেনারেল আকবরের জন্য না, যারা সার্ভিং আছে তাদের জন্য সাবজেল রেডি করেছে আর্মি অ্যাক্ট অনুযায়ী হুম। তাদেরকে ওখানে রাখার জন্য। এখন তার মানে হচ্ছে দিস ইজ এন ইন্ডিকেশন দ্যাট আর্মি তার যেই রেগুলেশনস বা রুলস অথবা ল যেটা আছে, সেই লটাকে আর্মি এখনো ডিজোন করে নাই। এখন সেটাকে ডিজোন না করলে আসলে কি হবে? একে তো হচ্ছে আইসিটি ল। এখন আর্মি কিন্তু সেই লটাকে স্যার ধরে, এখন যদি সুপ্রিম কোর্টে আবার আবেদন করে, আমি জানি না করবে কিনা। তারা যদি আবেদন করে সেই ক্ষেত্রে কিন্তু এই আইসিটি ট্রাইব্যুনালে যে বর্তমান রায় আছে সেটা স্টে হয়ে যেতে পারে কিনা বা যাবে কিনা, সেটাও একটা সাবজেক্ট টু ডিসকাশন। হুম। বিকজ অ্যামেন্ডমেন্ট যেটা হওয়ার কথা কনস্টিটিউশনালি, এটা পার্লামেন্টারি বডির মাধ্যমে হওয়ার কথা, যেটা আচ্ছা, হয়েছে এখানে ইন্টারিম। তাহলে ফাইনালি মানে আমরা কনক্লুড করার আগে লাস্ট একটা কোশ্চেন অথবা আশঙ্কার প্রকাশ করতে চাই। আহ, এই গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কি কোনো রাজনৈতিকরণ অথবা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি টাইপের কিছু হচ্ছে কি? আপনি বলেন স্যার আগে, আমি পরে বলি। না, আমার কাছে মানে বাংলাদেশের 54 বছরের ইতিহাস দেখলে আমি তো এই ডক্টর ইউনূসকে আজকে আমরা সেলুট দিতেছি, এই মানে 5 আগস্টের আগে তো তারা দেখতাম যে কোর্টে কোর্টে ঘুরতো।
তখন আমাদেরকে শেখানো হয়েছে, বোঝানো হয়েছে যে উনি তো মানে সুদের মামলায়, তারপরে কিসের মামলায়, বিভিন্ন ধরনের মামলায় আক্রান্ত। এই কোর্টগুলোই তো, এই ইট কাঠ পাথর, এই চেয়ার টেবিল বেঞ্চ, এই কোর্টগুলোই তো আমাদেরকে তখন বলছে যে ডক্টর ইউনূস আসলে অপরাধী। মানে ওইখানেও ভুল হয়েছে, সরি, মানে ওইখানেও উনি অভিযুক্ত ছিল। উনি লিফটে উঠতে গেলে লিফট বন্ধ করে দিত, সিঁড়ি দিয়ে কষ্ট করে উঠতো উনি, বাট আমরা জানতাম যে উনি একজন অভিযুক্ত হিসেবে কোর্টে যাচ্ছেন। এই একই কোর্ট যখন এখন আবার এগুলা করে, তখন এই 1 বছরে তো আমার মেমোরি এত চেঞ্জ হয় নাই। আমি তো এখনো, আমি তো ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই। আমি তো মানে চুন খেয়ে মুখ পুড়ে ফেলছি। আমি তো দই দেখলে আমার ফার্স্ট একটু আশঙ্কা হয়। তো ওই জন্য আমার কাছে মনে হচ্ছে যে সচিবদের নাম নাই, অ্যাজ ইফ মানে ওই যে কি স্বরাষ্ট্র, স্বরাষ্ট্রমন্ত্রী এককভাবেই মনে হয় পুরো অফিস চালাইতো তার, আর কেউ কিছু জানে না। তারপরে মানে অন্যান্য অন্যান্য আরো যারা এটার সঙ্গে সম্পৃক্ত আছে তাদের কারণ আমি দেখতেছি না আমি। এবং সব প্রায়োরিটি হচ্ছে ইউনিফর্মধারী অফিসারদেরকে কিভাবে জাহাঙ্গীর গেট দিয়ে ওই হাত করা পরাইয়া প্রিজন ভ্যানে করে নিয়ে যাবে, এই জন্য সব ক্যামেরা বসে আছে। ব্যাপারটা আমার এরকম লাগে। আপনি দেখেন স্যার, অগাস্টের পর থেকে এই পর্যন্ত হাসিনাকে বাদে অন্য কোন মন্ত্রী বা এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা এগুলোর সাথে সরাসরি সংযুক্ত ছিল, তাদের কি রাজু ভাস্কর্যের ওইখানে কি তাদের প্রতিমা বানায় হচ্ছে ছবি প্রিন্ট আউট করে এনে কি তাদেরকে জুতা মারছে? মারে নাই। ইভেন এই যে প্রধানমন্ত্রী, এদেরকে, আমার কথা হচ্ছে এরা তো ক্রিমিনাল। আপনি এটা তো প্রথমেই বললাম স্যার, এরা ক্রিমিনাল, এদের বিচার হইতেই হবে। এবং একজন বলছে যে এটা কতটুকু নৃশংস। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মাহমুদ ভুলে যাব, সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি 2013 সালে যেটা হয়েছে, ওইটা অনুযায়ী তাকে তো চাওয়া হইতেছে না, বুঝতেছি অন্য কারণে। কিন্তু এই স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তো কলকাতায় বসে আছে, তার জন্য কি কোনো চিঠি গেছে? এটা তো নিউজ পেপারে দেখলাম না যে তাকে, সে তো এখন আসামি, তার বিরুদ্ধে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ক্যান্টনমেন্টে তো চিঠি গেছে। ইন্ডিয়ান এমবাসিতে কোনো চিঠি গেছে কিনা তোমার জানা মতে? না, আরেকটা জিনিস হচ্ছে যে তারা তো বলেছিল না যে হচ্ছে কি একটা ডিপ্লোম্যাটিক চিঠি আদান প্রদান করতেছে। তো এই ডিপ্লোম্যাটিক চিঠি আদান প্রদান করলে সেগুলো আসলে জনসম্মুখে আসা উচিত। তারা জনসম্মুখে নিয়ে আসে না কেন? প্রথম কথা হচ্ছে এটা। হ্যাঁ, বিকজ এভরিওয়ান হ্যাজ রাইট টু দ্য ইনফরমেশন। সবার জানা উচিত কি হচ্ছে না হচ্ছে, স্পেশালি এই কেসগুলোতে। সুতরাং ওই ফোকাসগুলো এখন নাই। আপনি দেখবেন স্যার, ওই ফোকাসগুলো কেমন যেন লাইমলাইন হয়ে গেছে। এর পিছনে আমি যে কারণটা আমার কাছে যেটা মনে হয় আর কি স্যার, এই 24-25 জন হচ্ছে আগে থেকেই হয়তো বা প্ল্যান করা ছিল এই সময়গুলোতে এগুলোকে সামনে নিয়ে আসবে, যাতে করে একটা ডিস্টেবিলাইজেশনের দিকে যায় দেশ। যাতে করে একটা ডিস্টেবিলাইজেশনের এই সুযোগটা নিয়ে থার্ড পার্টিস আর এন্ট্রি হতে পারে। এবং সেই সুযোগে নির্বাচন তো পরের কথা, দেশের স্টেবিলাইজেশন কোন দিকে যায় সেটা অনেকটা ডিপেন্ড করবে। কারণ আমি যেটা দেখতে পাচ্ছি স্যার, এখন ধরেন যদি সেনাবাহিনী তার আইনের প্রতি স্ট্রিক্ট থাকে এবং তারা যদি সেটা আবার সুপ্রিম কোর্ট বা কোনো কোর্টের মাধ্যমে, বা তারা যদি ফর্মালি অ্যাপ্লাই করে যে হচ্ছে আমাদের এই আইন অ্যামেন্ড হওয়ার আগ পর্যন্ত বা এই আর পর্যন্ত কোনো ধরনের ক্লজ দিয়ে সেটা যদি তারা রহিত করতে চায়, সেই ক্ষেত্রে যদি আবার আইসিটি ট্রাইব্যুনাল ধরেন সেনাপ্রধানকে তলব করলো, তখন এটা হয়ে গেল, তখন হচ্ছে কি দ্যাট বিকামস অ্যান ইগো ফ্যাক্টর। তখন কিন্তু এটা জাস্টিস ফ্যাক্টর না। তখন দুইটা পোর্শন যখন তাদের ইগো নিয়ে যখন যদি থেকে যায়, তখন কিন্তু স্যার এই জিনিসগুলো আলটিমেটলি বাজে দিকে গড়াবে। এটা হচ্ছে আসল ব্যাপার। এখন আমাদের আমার মনে হয় মাহমুদ একটা কনক্লুডিং রিমার্ক তুমি দাও। আমি দর্শকদের উদ্দেশ্যে শুধু এটা বলেই, তোমার কনক্লুডিং রিমার্কটা নেওয়ার আগে আমি দর্শকের উদ্দেশ্যে দুটো কথা বলেই আমার পক্ষ থেকে শেষ করব। সেটা হচ্ছে যে বাংলাদেশ এবং বাংলাদেশ মিলিটারি ফোর্সেস আর নাও অনেক ক্রস রোড, আমার কাছে মনে হচ্ছে একটা ক্রস রোডে এসে দাঁড়াইছে। কারণ অফকোর্স মিলিটারি এই জায়গায়, আমি আবারও বলতেছি যে অপরাধ যারা করছে এরা আমার ভাই হইলেও আমি বলবো যে এই ধরনের অপরাধ যে করছে তার আমি সর্বোচ্চ সাজা দেখতে চাই। একটা বাচ্চা জানে না যে তার বাবা কবে ব্যাক করবে। একটা ওয়াইফ জানে না যে সে কি, হ্যাঁ, একটা ওয়াইফ জানে না যে সে কি আবার বিয়ে করে ফেলবে নাকি আরো ওয়েট করবে। একটা সন্তান তার বাবার ব্যাংকের টাকা তুলতে পারতেছে না কারণ ডেথ সার্টিফিকেট নাই। তো এই ঘটনাগুলো যেসব কুলাঙ্গাররা করছে তাদের উপরে আল্লাহ লানত হোক, এবং পৃথিবীতেও তারা যেন সর্বোচ্চ শাস্তিটা পায়, এটা আমি চাই। কিন্তু
প্রসিজারিয়াল মিস্টেকের কারণে কারো ইগোকে সন্তুষ্ট করার জন্য অথবা পলিটিক্যাল কোনো ফায়দা পাওয়ার জন্য অথবা কোনো একটা মানে অনির্বাচিত সরকারের স্ট্যান্ডবাজি অথবা ক্রেডিবিলিটির জন্য কিছু একটা মানে যেটা দেখা উচিত না ওইরকম জিনিস দেখার আকাঙ্ক্ষা, যেটা হওয়া উচিত না সেটা হওয়ার আকাঙ্ক্ষা যদি জাগ্রত হয় এবং এটার কারণে যদি ওভারঅল দেশের দেশের কোনো ক্ষতি হয়, জনগণের কোনো ক্ষতি হয়, জনমনের কোনো ক্ষতি হয়, জনমোরালের কোনো ক্ষতি হয়, এটা আমাদের জন্য চরম দুঃখজনক হবে। আমাদেরকে খুঁজে বের করতে হবে যে সর্বসম্মত উপায়ে বিচারের যে ধারা আছে সেটা সহনীয়ভাবে বিচারে তাড়াহুড়া করার কোনো দরকার নাই। কেউ আপনাদেরকে বলতেছে না যে কালকেই আমরা শাহবাগে 25টা ফাঁসি দেখতে চাই। আপনারা আপনাদের টাইম নেন, বাট বিচারটা এমনভাবে করেন যেন এটা গ্রহণযোগ্যতা পায়। দেশে, বিদেশে মানুষের কাছে যেন গ্রহণযোগ্যতা পায়। ঐরকম বিচার আমরা গত সরকারের আমলে অনেক দেখছি যেগুলার মানুষের মন থেকে গ্রহণযোগ্যতা পায় নাই। আমরা এরকমও দেখছি এসালামের বিচার থামায় দিছে, দিয়ে বলছে নির্বাচনের পরে হবে। আমরা এটা মাইনে নিতে বাধ্য হয়েছি তখন। এখন আল্লাহর ওয়াস্তে একটা দরকার হলে মিলিটারি লিগ্যাল অথরিটি, জ্যাক ব্রাঞ্চ এবং রাষ্ট্রের যে বিচার বিচার ব্যবস্থার সঙ্গে যারা আছেন, সিনিয়র জাজ, তারপরে নজরুল স্যার, আপনারা একত্রে বসেন, বসে মানে একটা মানসম্মত সর্বসম্মত একটা উপায় খুঁজে বের করেন। এখন আমি মেজর মাহমুদকে বলবো, মেজর মাহমুদ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকটুক সময় আজকে তুমি দিয়েছো এবং ইনফ্যাক্ট আজকের এই অ্যারেঞ্জমেন্টটাও তোমাকেই শেষ পর্যন্ত করতে হয়েছে, বিকজ টেকনিক্যাল কারণে আমি পারছিলাম না। I am expecting a concluding remark from you. Thank you very স্যার, much. থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর জয়নিং স্যার। আমার কনক্লুড রিমার্ক একটাই স্যার, যে বাহিনী হচ্ছে দেশের, বাহিনী দেশের সব মানুষের। বাহিনীকে টার্গেট করে ডিমিন করা মানে হচ্ছে আমি আমার সার্বভৌমত্বের যে রক্ষক তার মোরাল ডিগ্রেডেশন করছি, মোরাল ডাউন করছি। সেটা কোন লেভেল পর্যন্ত করছি সেটা অবশ্যই আমরা যারা এই কাজগুলো করছি তারা যেন একটু বিবেচনা করি, সঠিকভাবে এবং খুব সূক্ষ্মভাবে যেন বিবেচনা করি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটার যে রিটেলিয়েশন ইফেক্টটা হবে সেটা সামলানো যাবে কি যাবে না সেটাও একটা দেখার ব্যাপার। আমরা আমরা তার কি না, আমরা যদি পাশের দেশ তাকাই, আমরা পাকিস্তান, ভারত, আমরা এরকমই। সুতরাং সেটার উদাহরণ দেখায় আসলে বাংলাদেশে ওরকম ভাবে খুব একটা লাভ নাই, বরঞ্চ বাংলাদেশে এরকম অবস্থা হলে যেটা হবে ব্লাড শেড হবে। সুতরাং সেইগুলাকে কিভাবে থামানো যায়, কোনো থার্ড পার্টির মাধ্যমে যেন এরকম কোনো অবস্থা বাংলাদেশে না আসতে পারে, সেটার জন্য যারা দায়িত্বশীল আছেন তারা আমি মনে করি, খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা কাজ করে এই গ্যাপগুলোকে ঠিক করবেন। আপনি যেটা বলেছেন স্যার, জ্যাগ অথবা মিলিটারি লিডারশিপ প্লাস হচ্ছে আইসিটি ট্রাইব্যুনালের লিডারশিপ অথবা বিচার ব্যবস্থা যারা আছেন তারা একসাথে বসে আসলে জিনিসগুলোকে সর্ট আউট করে সবচেয়ে বেস্ট ওয়েতে এদের বিচার কিভাবে যত দ্রুততার সম্পর্কে মানে দ্রুততা সময়ে করা যায় সেই ব্যাপারটা তাদেরকে খুঁজে বের করতে হবে। কিন্তু এর মাঝখানে যদি ডিপ্লোমেসি এবং পলিটিক্স ঢুকে যায়, আমার মনে হয় না স্যার এই জিনিসটা খুব ভালো কোনো কিছু ভালো কিছু হবে না। স্যার ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। আজকের জি মতো স্যার, মানে আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আমরা কন্টেম্পোরারি টপিক নিয়ে সহসে আবার বসবো আরেকদিন। ইনশাআল্লাহ স্যার, জাযাকাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।